ঠিক আছে, দেখো তাহলে আমরা আজকে আলোচনা করছি বাক্য। বাক্য আলোচনা করতে গিয়ে প্রথমেই বলবো, বাক্য হলো ভাষার একটা বৃহত্তম একক বা বড় উপাদান। বড় উপাদান এই কারণে বলছে যে এক একটা শব্দ, শব্দের পর শব্দ সাজিয়ে এক একটা বাক্য তৈরি হয়। বাক্যে যখন ভাব প্রকাশিত হচ্ছে তখন সেগুলোকে শব্দ না বলে আমরা বলবো পদ। আমরা পদের আলোচনায় জেনেছি যে শব্দটা যখন কোনো বিভক্তিযুক্ত হয় তখনই সেটা পদে পরিণত হয়, আর অনেকগুলো পদ একসঙ্গে মিলে বাক্য তৈরি হয়। যেমন এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি যে আজ তোমাদের বাংলা ব্যাকরণ পড়াবো। এই কথাটা যখন বলছি বা বাক্যটা তোমাদের বলছি, বলার সঙ্গে সঙ্গে তোমরা কোনো না কোনো কিছু একটা রেসপন্স করবেই, যার উত্তর দেবে। তাহলে উত্তর দেওয়া মানে যে আমার যা বলা সেই বলাটা তোমরা বুঝতে পেরেছো, বোঝার পরে তোমরা তোমাদের মতো করে ভাব প্রকাশ করেছো। তো অতএব এমন কতগুলো পদের সমষ্টি থাকবে যে সমষ্টির মাধ্যমে বক্তা এবং শ্রোতা তাদের নিজেদের মধ্যে ভাব বিনিময় করতে সমর্থ হবে। তাহলে আমরা দেখছি একটা বাক্যে অনেকগুলো পদ থাকে, যেমন এখানে একটা, তোমাদের দুটা, তিনটা, চারটা, পাঁচটা পদ রয়েছে। পাঁচটা পদের সমষ্টি মিলে যে ভাব প্রকাশিত হচ্ছে তার উত্তরে শ্রোতা কিছু না কিছু বলছে। তাহলে আমরা বলতে পারি বাক্য হলো পদের সমষ্টি এবং পদগুলো সুসজ্জিতভাবে সাজানো। সাজিয়ে বক্তা তার মনের ভাব প্রকাশ করলে তাকে আমরা বাক্য বলবো। যদি এভাবে পদগুলোকে সাজিয়ে না বলে আমরা যদি ওই পদগুলোকে একটু এলোমেলো ভাবে বলি, যেমন আজ বাংলা তোমাদের পড়াবো ব্যাকরণ, এইভাবে যদি এই পদগুলোকে পদের সমষ্টিগুলোকে বলে দিই তাহলে কিন্তু সেটি মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হবে না, শ্রোতাও সঠিকভাবে তার কোনো উত্তর দিতে পারবে না। তাহলে আমরা এখানে দেখলাম বাক্য হতে গেলে পদ লাগবে, পদের পদ বা পদের সমষ্টি লাগবে, কিন্তু পদের সমষ্টি হলে চলবে না, সেখানে পদগুলোকে একটার সঙ্গে আরেকটা ধারাবাহিকভাবে বসতে হবে। সেই ধারাবাহিকতাটাতে তোমাদের সম্পর্কের মাধ্যমে বসতে হবে। তো ওই জায়গাতেই একটু আগে যেমন বলেছিলাম, নোয়াম চমস্কি যে দুটা নিয়মের কথা বলেছিল, একটা হলো পদ ক্রম। পদ ক্রম বলতে পদের ধারাবাহিকতা, একটার পরে একটা পদ থাকবে। তারপরে আর একটা বলেছিল যে পদগুলোর মধ্যে একটা সম্পর্ক থাকবে। এই সম্পর্কটা যদি বজায় না থাকে তাহলে তাকে আমরা বাক্য বলবো না। ঠিক একইভাবে আমরা এই দুইটা বাক্যের মধ্যে দেখেছি, প্রথম বাক্যের মধ্যে প্রথম বাক্যে প্রত্যেকটি পদ আছে, পদের সঙ্গে পরবর্তী পদের একটা সম্পর্ক আছে, কিন্তু পরবর্তী এই বাক্যে পদ আছে ঠিকই, কিন্তু তার কোনো ধারাবাহিক সম্পর্ক নেই। এই ধারাবাহিকতা থাকাটাকে আরেকজন বিংশ শতাব্দীর যে ভাষাবিদ তিনি বলেছেন, তার নাম হচ্ছে ব্লুমফিল্ড। তিনি এটাকে একটা পারিভাষিক রূপ দিয়েছে অব্যবহিত। অব্যবহিত মানে হচ্ছে এমন একটা অর্থগত সম্পর্ক যার মধ্যে দিয়ে একটি পদ আরেকটি পদের পাশাপাশি বসে। এই অব্যবহিত শব্দটি হচ্ছে পাশাপাশি বসা, কিন্তু পদের সঙ্গে পদের একটা অর্থগত বা ভাবগত সম্পর্ক থাকবে। আমি তোমাদের এই শব্দগুলো এই কারণেই বলছি যাতে পরবর্তী যে ব্যাকরণ, ভাষাতত্ত্ব, তারপরে ভাষা বিজ্ঞান হয়ে যে আলাপচারিতাগুলো চলছে সেগুলো আপডেট হয়ে থাকার জন্য। তোমরা বাক্য তত্ত্ব বলে যে টপিকগুলো রয়েছে ভাষাতত্ত্বের দিক থেকে বা ভাষা বিজ্ঞানে, সেখানে তোমরা এই শব্দগুলো পেয়ে যাবে। তো তাহলে আমরা পুরো আলোচনায় দেখতে পেলাম বাক্য হতে গেলে
পদের সমষ্টি থাকতে হবে, পদগুলোর অর্থ থাকতে হবে, আর একটু সুবিন্যস্ত অর্থাৎ উপযুক্তভাবে ধারাবাহিকভাবে পদগুলো সাজিয়ে মনের ভাব প্রকাশ করতে হবে, তবেই তাকে আমরা বাক্য বলবো। এলোমেলো কোনো পদের সমষ্টি বাক্য হতে পারে না। বাক্য হতে গেলে দুটা নিয়মকে অতিক্রম করে মনের ভাব প্রকাশ করতে হবে, একটা পদের ক্রম বা ধারাবাহিকতা, এবং ধারাবাহিকতার মধ্যে পদের সম্পর্ক বজায় রাখতে হবে। যেমন সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি তার ব্যাকরণ আলোচনার বইতে বলেছেন যে পদ বা শব্দ সমষ্টির দ্বারা যদি আমরা শব্দ হিসেবে ধরে নিই যে বক্তার ভাব সম্পূর্ণভাবে প্রকটিত হয় বা প্রকাশ পায়, তাকে আমরা বলছি বাক্য। জ্যোতিভূষণ চাকিও তাই বলেছে, যথাযথ বিন্যস্ত শব্দ সমষ্টি, ওই পদক্রম এবং পদের মধ্যে সম্পর্ক, এটাই এই শব্দের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছে যে বিন্যস্ত শব্দ সমষ্টি যদি একটি সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে তবে তাকে আমরা বলবো বাক্য। তাহলে বাক্য হলো ভাষার একটি বৃহত্তম একক বা উপকরণ। এই ভাষা তার বাক্যের সাহায্যে মনের ভাব প্রকাশ করে, মানুষ একের সঙ্গে অপরের ভাবের আদান প্রদান করে। দুটো নিয়ম থাকে, একটা পদক্রম, একটা পদের মধ্যে পদগুলির সম্পর্ক। এইটুকু আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা কয়েকটা প্রশ্ন দেখতে পারি এখানে। ভাষা ভাব প্রকাশের, দেখো ভাষা ভাব প্রকাশের চিহ্ন হতে পারে না, কারণ চিহ্ন সাধারণত আমরা ধ্বনিগুলোর যে লিখিত রূপ সেই বর্ণকে আমরা সাধারণত চিহ্ন বলতে পারি। প্রতীক সাধারণত এই চিহ্নগুলোর কোনো তাৎপর্যগত অর্থ প্রকাশ করলে তখন তাকে আমরা প্রতীক বলে থাকি। পদ্ধতি বলতে আমরা সাধারণত কৌশল বলে থাকি, এবং মাধ্যম বলতে একটা পদ্ধতির মধ্যে দিয়ে আদান প্রদান বলতে পারি। যে আদান প্রদান যে হচ্ছে সেই জায়গা থেকে আমরা ভাষা কি করে, ভাব প্রকাশ যখন করি তখন আদান প্রদানই হয়ে থাকে। বক্তা এবং শ্রোতার মধ্যে একটা আদান প্রদান যদি হয় তবেই এটা ভাষা হয়ে যাবে। যদি আমরা এখন বাংলা ভাষায় কথা বলছি, বাংলা ভাষায় না বলে আমি কোনো সাংকেতিক কোনো চিহ্নের মাধ্যমে কিছু বলার চেষ্টা করি আর তোমরা সেগুলো বুঝে যাও, বুঝে গিয়ে যদি কিছু উত্তর যথাযথ উত্তর দাও, তাহলে সেটাও কিন্তু এক প্রকার ভাষা হয়ে দাঁড়াবে। তো এখানে তাহলে চিহ্ন প্রতীক পদ্ধতি হবে না, ভাষা হবে ভাব প্রকাশের মাধ্যম। ঠিক একইভাবে ভাষার মূল উপকরণ এখানে হবে বাক্য। একটু আগে বলেছি মূল উপকরণ বা উপাদান। ধ্বনি হলো এটা একটা শব্দের উপকরণ, আর পদ তো বাক্য তৈরিতে লাগে, ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। বাক্য কি দিয়ে গঠিত হয়? পদ সমষ্টি দিয়ে, শব্দ সমষ্টি দিয়ে, বর্ণ সমষ্টি দিয়ে বা অনুসর্গ দিয়ে। আমরা দেখেছি অনুসর্গ দিয়ে তো বাক্য গঠিত হয় না, বাক্যের ভিতরে অনুসর্গ থাকে, আগের ক্লাসে আমরা জেনেছি। বর্ণ সমষ্টি দিয়ে তো শব্দ তৈরি হয়, আর শব্দ সমষ্টি সাধারণত সরাসরি বাক্যে ব্যবহার হয় না, শব্দটা যখন যুক্ত হয়ে বিভক্তি বা অনুসর্গ কেন্দ্রিক যুক্ত হয় তখন সেটা পদ পরিণত হয়, পদ সমষ্টি দিয়ে বাক্য তৈরি হয়। তাহলে এখানে উত্তর হবে পদ সমষ্টি দিয়ে, অর্থাৎ পদের সমষ্টি দিয়ে এক বা দুই বা ততোধিক পদের মিলনে যদি কোনো সম্পূর্ণ ভাব প্রকাশিত হয় তাহলে আমরা বাক্য বলি। উত্তর হবে পদ সমষ্টি দিয়ে। 4 নম্বর প্রশ্নে বলেছে অর্থপূর্ণ 3 নম্বর ভাষার মূল উপকরণ বাক্য।
4 নম্বরে অর্থপূর্ণ কতগুলো পদ সুবিন্যস্ত হয়ে বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে। তো দেখো, অর্থপূর্ণ কতগুলো সুবিন্যস্ত হয়ে যে পদ আছে সেগুলো বক্তার মনোভাব যদি পূর্ণ হয় তাহলে আমরা কি বলবো? সমাস। সমাস বলা হয় কতগুলো একটা বাক্য তার সংক্ষিপ্ত রূপ, সেটাকে আমরা সমাস বলি। তাহলে এটাকে আমরা এইখানে অর্থপূর্ণ কোনো সুবিন্যস্ত পদ থাকছে না, বা সমাস বক্তার মনোভাবকে সম্পূর্ণভাবে প্রকাশ করে না, অল্প একটু প্রকাশ করে মাত্র। উক্তি, উক্তি বলতে কোনো একজনের মানে কোনো কিছু বলা বা বচন অর্থে ব্যবহার হচ্ছে। কারক, কারক তো ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ, বাকি পদগুলোর সম্বন্ধ, তাহলে এটা হচ্ছে না। বাক্য, বাক্যে আমরা দেখেছি অর্থপূর্ণ কতগুলো পদ বক্তার সম্পূর্ণ মনোভাবকে প্রকাশ করে, তাহলে উত্তর হবে বাক্য। আচ্ছা, তারপরে 5 নাম্বার, বাক্যের ক্ষুদ্রতম একক। বৃহত্তম একক তো একটু আগে আমরা জেনেছি, ভাষার বৃহত্তম একক হলো বাক্য, কিন্তু এখন আমরা জানবো বাক্যের ক্ষুদ্রতম একক। বাক্যের ক্ষুদ্রতম একক কি হবে? আচ্ছা, শব্দ, বর্ণ, ধ্বনি, চিহ্ন। বর্ণ, বর্ণ তো শব্দের শব্দের একক। ধ্বনি, বর্ণের সেই আওয়াজ বা মুখের ভাষাকে বলা হচ্ছে এখানে ধ্বনি। চিহ্ন, চিহ্ন তো ধ্বনিগুলো যেগুলো লিখিত, যে আকার আকৃতি, তাকে আমরা চিহ্ন বলি। কিন্তু শব্দ হলো সেই বাক্যের ক্ষুদ্রতম একক, কারণ একটা বাক্য যখন আমরা ভেঙে দিই, পদগুলোকে আলাদা আলাদা করে দিই, তখন সেটা শব্দের রূপ আকার, শব্দের রূপ লাভ করে। অতএব বাক্যের ক্ষুদ্রতম একক হলো শব্দ। লাস্ট কোশ্চেন, বাক্য দিয়ে গঠিত, বাক্য কি দিয়ে গঠিত হয়? দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের যে ধরনের প্রশ্নগুলো এখানে করা হয়েছে মোটামুটি চিন্তা ভাবনা করেই তৈরি করা হয়েছে। তোমরা দেখো, এটা একটু ইম্পর্টেন্ট আছে। বাক্য দিয়ে গঠিত হয়, বাক্য কি দিয়ে গঠিত হয়? কর্তা ও কর্ম, কর্তা ও ক্রিয়া, কর্তা কর্ম ক্রিয়া, কোনোটি নয়। কর্তা ও কর্ম, কর্তা ও কর্ম, যেমন একটা আমি যদি লাইন লিখি, বাক্য লিখি, তোমার আমি বাড়ি, আমি বাড়ি, কর্তা হচ্ছে আমি, বাড়ি হচ্ছে তোমার কর্ম, অর্থাৎ আমি, এখানে ক্রিয়ার কিছুই নেই। তো এটা তাহলে সেভাবে পরিপূর্ণভাবে ভাব প্রকাশ হয়? বলো, কি বলছিলে? আমার আওয়াজ শুনতে পাচ্ছ? আচ্ছা, আচ্ছা, সেই জায়গায় যদি আমি এবার শুধু দিই যে আমি এখানে হাঁটি, কর্তা এবং ক্রিয়া, আমি হাঁটি যদি দিই, এখানে শব্দটা না দিয়েও কর্তা এবং ক্রিয়া দিয়েও কিন্তু একটা বাক্য হয়, কিন্তু বাক্যটা সেভাবে পরিপূর্ণতা প্রকাশ করতে পারে না। একটা পরিপূর্ণ বাক্য গঠন করতে গেলে তোমাকে কর্তা কর্ম ক্রিয়া লাগবে। যদি আর একটু ক্লিয়ার করে দিই, আমি ভাত খাই, কর্তা কর্ম ক্রিয়া, এই তিনটে জিনিস। ইংরেজিতে যেমন আমরা বলি এস, ভি, ও, ঠিক তেমনি তোমার বাংলাতে এস, ও, ভি,
এটা ইংরেজিতে হচ্ছে, এটা বেঙ্গলিতে হচ্ছে। তাহলে দেখো, আমি ভাত খাই, এখানে কর্তা, কর্ম, ক্রিয়া, এই তিনটে বিষয়ে পরিপূর্ণভাবে কোনো বাক্যে থাকলে সেখানে বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হয়। তাছাড়াও কোনো কোনো বাক্যে দেখি কর্তা এবং ক্রিয়া থেকেও আমরা মনের ভাব প্রকাশ করে থাকি, সেটা শ্রোতা আকার ইঙ্গিতে হয়তো বুঝে নেয়, কিন্তু সেটাকে আমরা সম্পূর্ণ বাক্য বলি না, কাজ চালিয়ে যাওয়ার মতো করে শুধু চালিয়ে দিই, কিংবা উহ্য রেখেই কথা বলে থাকি। তো সেগুলোকে সম্পূর্ণ বাক্য সাধারণত বলে না। একটা সম্পূর্ণ বাক্য গঠিত হয় কর্তা, কর্ম ও ক্রিয়ার মধ্যে দিয়ে। অতএব গটা উত্তর হবে। আশা করি বাক্য কি সেটা একটু হলেও বোঝা গেছে। আমরা এখন বাক্য গঠনের শর্ত বা গুণ বা সূত্র সে সম্পর্কে জানি। আমরা বাক্য জানলাম যে এলোমেলো কোনো পদ দিয়ে গঠিত বাক্যকে সম্পূর্ণ বাক্য বলে না। এই বাক্যকে সম্পূর্ণ হতে গেলে তিনটা গুণের প্রয়োজন আছে। কোনো ক্লাসে হয়তো একটু আলোচনা করে দিয়েছি, আজকে বিস্তারিত আলোচনা করব। তিনটে গুণ হলো বা শর্ত হলো আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এই তিনটা গুণ যে বাক্যে বা পদ সমষ্টিতে থাকবে, সেই পদ সমষ্টিকে আমরা একটা পূর্ণাঙ্গ বা উপযুক্ত বাক্য বলবো। যেমন আকাঙ্ক্ষা একটা বাক্যের গুণ। এই আকাঙ্ক্ষা মানে হলো শ্রোতার শোনার ইচ্ছা, এক কথায় শোনার ইচ্ছা। যেমন এখানে উদাহরণ হিসাবে আমি বলেছি আমি বাংলা ব্যাকরণ। আমি বাংলা ব্যাকরণ যখন বলেছি তখন আমার বাক্যে আমার মনোভাব সম্পূর্ণ হয়নি। শ্রোতা যে কোনো কিছুই এটাকে ভাবতে পারে যে আমি বাংলা ব্যাকরণ, তো উনি কি বাংলা ব্যাকরণ পড়বে না খাবে না ছিঁড়ে ফেলবে না ছুঁড়ে মারবে, সেটা কিন্তু অধরাই থেকে গিয়েছে। এই যে অধরায় থেকে গেল, অতএব এই পদ সমষ্টিতে যে বাক্যটা বলতে চেয়েছি, এই পদ সমষ্টিতে আকাঙ্ক্ষা গুণের অভাব রয়ে গেল। অর্থাৎ এখানে শ্রোতা আকাঙ্ক্ষা করছে যে আরো কিছু হয়তো বলবে, বলা তো দরকার, সেটার জন্য শ্রোতা উদ্গ্রীব হয়ে আছে। অতএব এই যে পদ সমষ্টির মিলে বাক্যটি তৈরি করা হয়েছে সেটি সম্পূর্ণ বাক্য নয়, একটি অসম্পূর্ণ বাক্য। এখানে আকাঙ্ক্ষা গুণের অভাব ঘটেছে। একটু বোঝার চেষ্টা করো, প্রশ্ন এভাবেও আসতে পারে যে একটা বাক্য তুলে দিয়ে এখানে কোন গুণের অভাব রয়েছে। তাহলে আমরা দেখেছি বাক্যটিতে সম্পূর্ণ ভাব প্রকাশ পায়নি, শ্রোতা তার শোনার ইচ্ছাকে তখনও জিইয়ে রেখেছে। অতএব সেই পদ সমষ্টি নিয়ে গঠিত বাক্যে আকাঙ্ক্ষা গুণের অভাব হয়েছে। যদি আমি এখানে পুরোটা বলে দিই আমি বাংলা ব্যাকরণ পড়াবো, তখন আমার সম্পূর্ণ ভাবটি প্রকাশ করা হয়েছে এবং শ্রোতাও বুঝতে পারবে, শ্রোতা তার নিজের মনোভাব প্রকাশ করতে সমর্থ হবে। তবেই তো তার আদান প্রদান সম্ভব হবে। আদান প্রদান সম্ভব হলে ভাষায় রূপান্তরিত হবে, তখন এটি একটি সম্পূর্ণ বাক্য হবে। তাহলে আমরা জানলাম আকাঙ্ক্ষা হলো শ্রোতার সম্পূর্ণ বাক্য শোনার আগ্রহ বা ইচ্ছা। বেশ, তারপরে দ্বিতীয় গুণ হলো আসক্তি। আমি প্রথমেই দুইটা বাক্য লিখেছি যে আমি বাংলা ব্যাকরণ পড়াবো আর পড়াবো ব্যাকরণ আমি বাংলা। বাক্য আলোচনা করতে গিয়ে আমি দেখিয়েছি সেখানে যে আলোচনা করতে গিয়ে দেখিয়েছি একটা সঠিক বাক্য দিয়েছি আর একটা এলোমেলো বাক্য দিয়েছি। এই এলোমেলো বাক্য দেখো, দুইটা বাক্যেই পদ সমষ্টি রয়েছে, এখানেও চারটা পদের সমষ্টি, এখানেও চারটা পদের সমষ্টি মিলে বাক্য হয়েছে। কিন্তু প্রথম বাক্যে আমরা সঠিক বলছি এই কারণে এখানে সম্পূর্ণ মনের ভাব প্রকাশিত হয়েছে,
আর এখানে সম্পূর্ণ মনের ভাব প্রকাশিত হয়নি। কেননা বক্তা এখানে কি বলতে চেয়েছে শ্রোতা তা ধরতে পারছে না, কারণ একটা পদ আর এই পদের পরে কোন পদটি বসা দরকার, আমি পদের পরে বা নিকটে বা কাছে কোন পদটি বসা দরকার, বাংলার পরে কোনটি বসা দরকার, ব্যাকরণের পরে কোনটি বসা দরকার, সেই বসার বা কাছাকাছি বসে ভাবকে ধরে রাখার গুণটি এখানে নেই। এখানে পদ সমষ্টি থাকলেও অর্থগত এবং ব্যাকরণগত দিক থেকে পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত হতে পারেনি, সম্বন্ধযুক্ত হয়ে বসেনি। এটা ব্লুমফিল্ড যে কথাটা বলেছিল, অব্যবহিত যে গুণটা, সেই অব্যবহিত গুণ বা পাশাপাশি থাকার গুণটা পূরণ করতে পারেনি। কিংবা নোয়াম চমস্কির দ্বিতীয় নিয়মটা বলেছে যে পদগুলোর পাশাপাশি থেকে একটা সম্পর্ক তৈরি করবে, সে সম্পর্কটা তৈরি করতে পারেনি। আমরা ব্যাকরণে যেটাকে বলে থাকি কারক সম্বন্ধ, সেই কারক সম্বন্ধ সঠিকভাবে এখানে রক্ষা করতে পারেনি। অতএব এখানে তোমার বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায়নি, শ্রোতাও সম্পূর্ণভাবে বুঝতে না পেরে সঠিকভাবে কোনো ভাব আদান প্রদান করতে পারেনি। তো অতএব এখানে আসক্তি গুণের অভাব হয়েছে। আসক্তি গুণ হলো অর্থগত এবং ব্যাকরণগত যে সম্পর্ক, সেই সম্পর্ক রেখে কাছাকাছি বসা, অর্থাৎ পদগুলোর ধারাবাহিকতায় কাছাকাছি বসার গুণকেই বলা হচ্ছে আসক্তি গুণ। আরো যদি একটু স্ট্যান্ডার্ড ভাবে বলা যায় যে বাক্যের অন্তর্গত পদ অর্থগত ব্যাকরণগত দিক দিয়ে পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে কাছাকাছি বসাকে আসক্তি গুণ বলে। সেখানে শুধু কাছাকাছি বসলে আসক্তি বলবো না, হ্যাঁ রিপিট করছি, শুধু কাছাকাছি বসলেই বাক্য হবে না, বাক্যটা হতে গেলে পদগুলোকে অর্থগত এবং ব্যাকরণগত যে ভাব রয়েছে সেই ভাবটা পূর্ণ করে পাশাপাশি বা কাছাকাছি বসতে হবে। যদি না বসে তাহলে সেই বাক্যের আসক্তি গুণের অভাব ঘটবে। যেমন প্রথম বাক্যে আমি বাংলা ব্যাকরণ পড়াবো, এই প্রত্যেকটি পদ পাশাপাশি বসেছে, তাদের অর্থগত এবং ব্যাকরণগত যে সম্বন্ধ সেটা বজায় রেখেছে, অতএব এটি একটি সঠিক বা সম্পূর্ণ বাক্য হয়েছে। আর দ্বিতীয় বাক্যে পড়াবো ব্যাকরণ আমি বাংলা, এই পদগুলো পাশাপাশি বসেছে ঠিকই, কিন্তু অর্থগত এবং ব্যাকরণগত যে সম্বন্ধ সেগুলো বজায় না রেখে পাশাপাশি বসেছে, অতএব এই দ্বিতীয় বাক্যে আসক্তি গুণের অভাব হয়েছে। ওকে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, বাক্যের অন্তর্গত পদ অর্থগত ও ব্যাকরণগত দিক দিয়ে পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে কাছাকাছি বসলে সেই পদ সমষ্টিকে আসক্তি গুণ বলে। খুব সংক্ষেপে মনে রাখবে যে অর্থগত এবং ব্যাকরণগত ভাব বজায় রেখে পাশাপাশি বসা। ওকে, লিখে দিয়েছি দেখো তোমার পিডিএফ এর শেষ লাইনটিতে, বাক্যের অন্তর্গত পরস্পর সম্বন্ধযুক্ত পদগুলি অর্থগত ও ব্যাকরণগত দিক দিয়ে একে অন্যের কাছাকাছি থাকাকে আসক্তি বলে। পেয়ে যাবে। আসক্তি শব্দের অর্থ হলো নৈকট্য বা কাছাকাছি থাকার ভাব। ওকে, তাহলে পরের শেষ গুণ হচ্ছে যোগ্যতা। যোগ্যতা মানে আমরা জানি ইংরেজিতে যাকে কোয়ালিফিকেশন বলি, বা মান, বা তার একটা তোমার কি বলবো একটা জায়গা, একটা বিশেষ ক্ষেত্র। তো সেই জায়গায় যোগ্যতা
বাক্যেও থাকে। কি ধরনের? যে তার মান কিরকম রয়েছে বা বিশেষ অবস্থা কিরকম রয়েছে সেটা। যেমন প্রথম বাক্যে আমি ইতিহাস ব্যাকরণ পড়াবো, দ্বিতীয় বাক্যে বলা হয়েছে আমি বই খাবো, আচ্ছা তৃতীয় বাক্যে বলেছে আমি দিনের বেলা চাঁদ দেখি। শোনা যাচ্ছে এখন? প্রথম বাক্যটি হচ্ছে আমি ইতিহাস ব্যাকরণ পড়াবো, দ্বিতীয় বাক্য আমি বই খাবো, আমি দিনের বেলা চাঁদ দেখি। এই বাক্যগুলো যখনই তোমাদের বলবো তখনই তোমরা বলবে যে হয়তো স্যার খুব পাগল হয়ে গেছে, আমাদেরকে ইতিহাস ব্যাকরণ পড়াতে চাইছে, কিংবা বই খেতে চাইছে, কিংবা দিনের বেলাতেই চাঁদ দেখে। তাহলে দেখো, যখন বলার পরে তোমাদের বা শ্রোতার মনে কোনো একটা অসঙ্গতি দেখা দিয়েছে মানে তাহলে বক্তা যা বলছে তার ভাব সেভাবে সঙ্গতিপূর্ণ নয়, ভাবে তাহলে কোনো ভুল ত্রুটি দেখা দিয়েছে। যেমন আমি ইতিহাস ব্যাকরণ পড়াবো, বাস্তবে কোনোদিনই ইতিহাসের ব্যাকরণ বলে কোনো কিছু আমরা শুনিনি, কিংবা বই যে খাওয়া যায় সেটাও আমরা কোনোদিন ভাবতে পারি না, দিনের বেলা যে চাঁদ দেখা যায় সেভাবেও আমরা কিন্তু সে গুরুত্ব দিয়ে বলি না। তাহলে দেখা যাচ্ছে পাশাপাশি বসেছে কতগুলো পদ, অর্থাৎ এখানে আসক্তি গুণও রক্ষা করেছে, কিংবা একটা সম্পূর্ণ বাক্য বলে দিয়েছে, সম্পূর্ণ বাক্য বলে দেওয়াতে এখানে আকাঙ্ক্ষা গুণও পূর্ণ করেছে। কিন্তু বাস্তবে এই পদগুলোর সঙ্গে কোনো ভাবের সঙ্গতি বা মিল নেই। এই ভাবের সঙ্গতি বা মিল না থাকাকে আমরা বলবো যোগ্যতা গুণ না থাকা। আর যে বাক্যগুলোতে এই ভাবের সঙ্গতি বা মিলটা থাকবে তাকে সেখানে যোগ্যতা গুণ থাকবে, অর্থাৎ যোগ্যতা গুণ পূর্ণ করবে। যেমন আমি যদি এখানে বলি আমি ইতিহাস ব্যাকরণ না পড়ানোর জায়গায় বলে দিই বাংলা ব্যাকরণ পড়াবো, তখনই সম্পূর্ণভাবে একটা ভাবের মিল থেকে যাচ্ছে। এই ভাবগত বা অর্থগত মিলটাকেই আমরা বলবো যোগ্যতা গুণ। যেমন এখানে লিখে দিয়েছি যে বাক্যের অন্তর্গত পদগুলির অর্থগত এবং ভাবগত যে মিল, সেই ভাবগত মিলগুলোকেই বলা হবে তোমার যোগ্যতা। আকাঙ্ক্ষায় থাকছে বাক্যটা পরিপূর্ণ না করে ভাব প্রকাশ, অসম্পূর্ণ ভাব প্রকাশ করলে শ্রোতা যদি আরো জানতে চায়, জানার ইচ্ছা প্রকাশ করে, সেটাকে আমরা বলবো আকাঙ্ক্ষা গুণ। এবং আসক্তি গুণ বলবো অর্থগত এবং ভাবগত বা ব্যাকরণগত দিক বজায় রেখে একটার পর একটা বা কাছাকাছি বসাকে আমরা আসক্তি গুণ বলবো। আর যোগ্যতা বলবো অর্থগত এবং ভাবগত দিক সঙ্গে মিল রেখে প্রকাশ করা, তাকে আমরা বলছি যোগ্যতা গুণ। এই যোগ্যতা, আসক্তি এবং আকাঙ্ক্ষা তিনটে গুণ যদি বাক্যে পূর্ণভাবে প্রকাশিত হয় তবেই তাকে আমরা বলবো একটি পূর্ণাঙ্গ বাক্য বা সম্পূর্ণ বাক্য। সেখানে সম্পূর্ণভাবে মনের ভাবও প্রকাশ পাবে, না হলে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায় না। তাহলে একটা বাক্য তৈরিতে তিনটে গুণের প্রয়োজন আছে, একটা আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। দেখো প্রথম প্রশ্নে এই অনুচ্ছেদ আলোচনার পরেই আমরা কতগুলো প্রশ্ন আলোচনা করি। যে প্রথমেই বলেছে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা বাক্যের অংশ হতে পারে না, ধরনও হতে পারে না। এটা একটা, এই তিনটা হলো গুণ। গুণগুলোকে সাধারণত অনেকে শর্ত বলেছে, কেউ কেউ সূত্রও বলেছে। এই তিনটে গুণের মাধ্যমে আসলে বাক্য পরিপূর্ণতা লাভ করে, এগুলো কোনো প্রকারভেদ নয়।
দ্বিতীয় প্রশ্নে বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলে? দেখো, সুশৃঙ্খল পদবিন্যাস, সুশৃঙ্খল পদবিন্যাস বলতে বোঝানো হয়েছে একটার পর আরেকটা বসা, অর্থাৎ তাহলে কাছাকাছি বসা। আমরা জেনেছি আকাঙ্ক্ষা মানে শ্রোতার শোনার ইচ্ছা, আসক্তি মানেই আমরা জেনেছি একটা পদের পরে আরেকটা পদ যাতে তার অর্থগত এবং ভাবগত মিল বজায় রেখে পাশাপাশি কাছাকাছি বসা, সেটাকে বলেছি। তাহলে আমাদের উত্তর হবে আসক্তি। যোগ্যতা শুধু তো অর্থগত এবং ভাবগত মিলটাকে বজায় রাখে। আচ্ছা, তৃতীয় প্রশ্নে বলেছে সম্পূর্ণ বাক্য শোনার ইচ্ছাকে কি বলে? একটু আগে বলেছি সম্পূর্ণ বাক্য শোনার ইচ্ছাকে বলা হবে আকাঙ্ক্ষা। যেতে কাল মা থেকে বলছে, বাক্যটিতে কিসের অভাব ঘটেছে? কেউ একজন রেসপন্স করে এর উত্তর দাও। এটা একটা বাক্য, এটাতে পদ সমষ্টি আছে, কমসে কম 5টা পদের সমষ্টি আছে। গুড। আসক্তি, আসক্তি না আসক্তি। এই আসক্তি যদি কয়তয় রস্যি যেটা বা এইরকম রস্যই দিয়ে থাকে কোথাও, এই আসক্তি মানে কিন্তু একেবারে অ্যাডিক্টেড হওয়া, নেশাগ্রস্ত হয়ে যাওয়া। এখানে আসক্তি আছে তয় তয় রস্যি। তাহলে আমরা দেখেছি বাক্যটা এলোমেলো করে আছে, এখানে কোন পদটি কোন পদের পরে বসা দরকার সেই অর্থগত এবং ব্যাকরণগত ভাব বজায় রেখে পাশাপাশি বসেনি। অতএব এখানে আসক্তি গুণের অভাব রয়েছে। খটি হবে উত্তর। বেশ, আশা করি অনেকটা বুঝে গেছো, বোঝা যাচ্ছে। বাক্য অন্তর্গত পদ সমষ্টির অর্থগত এবং ভাবগত মেলবন্ধন ঘটায়। দেখো, মেলবন্ধন, অর্থগত এবং ভাবগত মেলবন্ধন ঘটায় আমাদের যোগ্যতা। গুড। আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে বাক্য দিয়ে, যে আমার ছবি আয়নায়, আমার ছবি আয়নায় বাক্যে কিসের অভাব ঘটেছে? কেউ একজন রেসপন্স দাও। ঠিক, আমার ছবি আয়নায়, আয়নায় দেখা যায় না, আয়নায় বিভৎস, না আয়নায় অন্য কিছু হয়েছে, সেটা কিন্তু পরিষ্কার বা সম্পূর্ণভাবে প্রকাশ পায়নি। অর্থাৎ শ্রোতা একটু বক্তার দিকে হয়তো চেয়েই থাকবে যে আয়নায় কি হলো, তো তার আকাঙ্ক্ষা ইচ্ছা থেকেই গেল। তো অতএব এটা হবে আকাঙ্ক্ষা গুণের অভাব। বেশ, তারপরে বলেছে দরজা বন্ধ করে ছাদ দিয়ে প্রবেশ করলাম। দেখো কি বলেছে, দরজা বন্ধ করে ছাদ দিয়ে প্রবেশ করলাম, বাক্যে কিসের অভাব ঘটেছে? গুড, যোগ্যতার অভাব ঘটেছে, কারণ বাস্তবের সঙ্গে তেমন মিলই নেই। এখানে এখানে দেখা যাচ্ছে অর্থগত এবং ভাবগত মিলের অভাব রয়েছে। সেই মিলের অভাবের কারণে যোগ্য যোগ্যতা গুণের অভাব হয়েছে। বেশ, 8 নম্বর প্রশ্নে বলেছে যে তোমার কোনটি শুদ্ধ বাক্য? দেখো, তাদের পরামর্শ গোপন ছিল, তাদের পরামর্শ গোপনীয় আছে, দৈন্যতা প্রশংসনীয় নয়, উৎপন্ন বৃদ্ধি সরকারের মূল লক্ষ্য। তো এখানে 4টি বাক্যের মধ্যে কোনটি শুদ্ধ, না প্রত্যেকটি শুদ্ধ? একটু চিন্তা ভাবনা করে বলার চেষ্টা করো তো দেখি। ক। আচ্ছা, তাহলে আমরা পিছনের দিক থেকে দেখি যে আচ্ছা, আলোচনা করি তাহলে। উৎপন্ন বৃদ্ধি সরকারের মূল লক্ষ্য, আসলে উৎপন্ন বৃদ্ধি সরকারের মূল লক্ষ্য তো হয় না, এখানে উৎপন্ন বৃদ্ধি না করে উৎপাদন বৃদ্ধি বলা হয় শব্দটা আসলে। তো উৎপাদন বৃদ্ধি সরকারের মূল লক্ষ্য, তাহলে এটা ভুল হয়েছে। উত্তর বের করতে বলেছে শুদ্ধ। দৈন্যতা প্রশংসনীয় নয়, দৈন্যতা প্রশংসনীয় নয়, দৈন্যতা, দৈন্যতা তো একটা বিশেষ্য, সেই জায়গায় এখানে দৈন্যতার বদলে আমরা দীনতা প্রকৃত শব্দ, দিনের মানে দরিদ্রতা, তো দীনতা হওয়া দরকার দৈন্যতার বদলে এখানে। অতএব এটাও একটা শুদ্ধ বাক্য নয়।
তো এখানে তাদের পরামর্শ গোপনীয় আছে, আর তাদের পরামর্শ গোপন ছিল। গোপনীয় আছে, গোপনীয় আছে, এটা যদিও মাঝে মধ্যে বলে ফেলি, বলার ক্ষেত্রে কিছুটা দোষ ত্রুটি থাকে না, কিন্তু লেখার ক্ষেত্রে হলেও একটু দোষ ত্রুটি থাকবেই, কারণ এখানে তাদের পরামর্শ গোপন আছে। এটা হবে তোমার আসলে প্রকৃত, কিন্তু এখানে গোপনীয় ব্যবহার করেছে, লেখার ক্ষেত্রে কিছুটা হলেও একটু ভুল বলে প্রমাণিত হয় এই বাক্যটি। তাদের পরামর্শ গোপন ছিল, এটাতে তেমন কোনো অভাব বা কোনো সমস্যা নেই, একটা পূর্ণ বাক্য, অতএব এটা একটি শুদ্ধ বাক্য। বেশ, দেখবে এরকম যদি কোনো প্রশ্ন আসে তাহলে 2-3 বার একটু বাক্যগুলো পড়ার চেষ্টা করবে, করে তার ভাবটা বোঝার চেষ্টা করবে, তাহলে সহজে উত্তর বেরিয়ে আসবে। এবার তার উল্টোটা এখানে প্রশ্ন করা হয়েছে, কোনটি ভুল বাক্য? যদুহীন চরিত্র, যদু মরণশীল, যদু গমন করতে পারে, সবকটি ভুল, কোনটা হতে পারে? ক হবে। ঠিকই, যে যদু আসলে এখানে চরিত্রহীন, মূল মেন শব্দটা আসলে চরিত্রহীন, হীন চরিত্র নয়, যদিও কোনো কোনো কবিতার ক্ষেত্রে হীন চরিত্র শব্দ ব্যবহার করে থাকে, কারণ ওখানে ছন্দের মিলের কারণে শব্দ ব্যবহার করে থাকে, সেটা সেভাবে বাক্যগত ভুল ত্রুটি ধরা হয় না। কিন্তু বাক্যে যদি চলিত রূপে ব্যবহার করে থাকি তাহলে চরিত্রহীন শব্দটি হচ্ছে প্রকৃত শব্দ, অতএব এটি হলো একটি ভুল বাক্য। গুড, অনেকটাই পেরেছো সেই দিক থেকে। চলো আমরা তাহলে পরের একটা টপিক নিয়ে আলোচনা করি। পরে হলো বাক্যের বিভিন্ন অংশ। আগে পড়লাম বাক্য তৈরিতে 3টি গুণ, শর্ত বা সূত্র, এখন বাক্যের বিভিন্ন অংশ। আমি বাংলা ব্যাকরণ পড়াবো, একই বাক্য ব্যবহার করেছি বারবার। তো এই বাক্যে দেখো, আমি আসলে এই যে সর্বনামটা ব্যবহার করা হয়েছে, সর্বনাম বা বিশেষ্য বা বিশেষ করে বিশেষ্য ব্যবহার হয়ে থাকে, আমি সম্পর্কে বাকি অংশটা বলেছি, মানে আমার সম্পর্কেই এই পুরো বাক্যটাতে ভাব প্রকাশ করা হয়েছে। তাহলে আমার সম্পর্কে যেহেতু করা হয়েছে, আমাকে উদ্দেশ্য করেই বাক্যটা বলা হলো, আমাকে উদ্দেশ্য করে বাক্যটা বলা হয়েছে জন্য আমি হয়ে গেলাম উদ্দেশ্য। এক কথায় যে বাক্য বা ভাব প্রকাশে যাকে উদ্দেশ্য করে বলা হবে, যার সম্পর্কে বলা হবে, তাই হয়ে যাবে উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যটা সম্পর্কে যা বলা হবে তাই হবে বিধেয়। কারণ দেখা যায় উদ্দেশ্য যা করে, যা বলে, যা হতে চায়, যা ঘটাতে চায়, সেইগুলোই আসলে বিধেয় হয়ে যায়। যেমন আমি এখানে আমার সম্বন্ধে বলা হয়েছে যে আমি বাংলা পড়াবো, তাহলে পুরো অংশটি বাংলা পড়াবো, বাংলা ব্যাকরণ পড়াবো, এই অংশটি হয়ে যাবে বিধেয়। তাহলে বাক্যে আমরা দেখলাম 2টা অংশ, একটা উদ্দেশ্য, একটা বিধেয়। উদ্দেশ্য সাধারণত যার সম্পর্কে বলা হয়, বাক্যটি বা মনের ভাব প্রকাশ করার সময় যার সম্বন্ধে বলা হবে তাকেই উদ্দেশ্য বলবো, আর উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হবে তাকে বিধেয় বলবো। ব্যাস, কত বড় বাক্য হয় হোক, সেই বড় বাক্যেও বা ছোট বাক্যেও 2টাই অংশ থাকে, একটা উদ্দেশ্য অংশ, একটা বিধেয় অংশ। উদ্দেশ্য অংশ বাক্যটি যার উদ্দেশ্যে বলা হয় বা যার সম্পর্কে বলা হয় সেটা হয়ে যাবে, সেটা মাঝখানে থাকতে পারে, শেষে থাকতে পারে, আবার প্রথমেও থাকতে পারে। সাধারণত চলিত রূপে গদ্যে যা বাক্য ব্যবহার করা হয় সেগুলো উদ্দেশ্য শুরুতেই থাকে, বিধেয় পরের দিকে থাকে। কোনো কোনো ক্ষেত্রে ছন্দের প্রয়োজনে বা একটু বাক্যটিকে অন্য রূপ দেওয়ার জন্য, মধুর করার জন্য, শ্রুতি মধুর করার জন্য, তখন তোমার উদ্দেশ্য মাঝখানেও থাকতে পারে, আবার পিছনেও থাকতে পারে। তাহলে আমরা বাক্যের 2টা অংশকে পেলাম, একটা উদ্দেশ্য, একটা বিধেয়। উদ্দেশ্য, দেখো রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য লিখেছেন,
এটা একটা পদ সমষ্টি, এটা সম্পূর্ণ মনোভাব প্রকাশ করেছে, এটা একটা বাক্য, প্রকৃত বাক্য, কোনো গুণের এখানে অভাব নেই, এটা পূর্ণাঙ্গ বাক্য। এই বাক্যটিতে আমরা দেখেছি যে গীতাঞ্জলি কাব্যটা লিখেছে বা কার সম্বন্ধে বলছি, রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে বলছি। রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে যেহেতু বলছি, একে উদ্দেশ্য করেই বাক্যে মনের ভাব প্রকাশ করেছি, অতএব এটা হয়ে যাবে উদ্দেশ্য। এবার এই উদ্দেশ্য কি কর্মটা করলো, এই উদ্দেশ্য সম্বন্ধে কি বলা হলো, যে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য লিখেছে, তাহলে গীতাঞ্জলি কাব্য লেখার যে কাজটা কার সম্বন্ধে বলেছি, রবীন্দ্রনাথ সম্পর্কে বলেছি। তাহলে উদ্দেশ্য সম্বন্ধে বলা হচ্ছে বাকি অংশটা, এই বাকি অংশটাকে আমরা বলবো বিধেয়। এভাবে উদ্দেশ্য এবং বিধেয় বের করতে হবে। উদ্দেশ্য সাধারণত কর্তৃকারক হয়, বাক্যে যে কর্তৃকারক এর মূল উদ্দেশ্য হয়, এবং কর্তৃপদটি কে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর অংশটি পাওয়া যাবে সেটাও উদ্দেশ্য হবে। যদি বাক্যে উদ্দেশ্য বের করতে একটু কষ্ট লাগে, সেখানে ক্রিয়াপদ যেটা থাকবে তাকে কে বা কি দিয়ে প্রশ্ন করে উত্তর বের করার চেষ্টা করবে। যদি বের হয়ে আসে তাহলে সেই অংশটি তোমার উদ্দেশ্য পদ হবে। উদ্দেশ্যের পরিচায়ক যে পদগুলো রয়েছে সেই পদগুলোকে আমরা সম্প্রসারক বলবো। সম্প্রসারক শব্দটির অর্থ হলো বিস্তার বা বিস্তারিত, অর্থাৎ উদ্দেশ্য পদকে পরিচয় দেওয়ার জন্য যে পদগুলো উদ্দেশ্য পদের সামনে বিশেষ করে আগে ব্যবহার হবে সেই পদগুলোকে আমরা সম্প্রসারক বলবো ব্যাকরণের ভাষাতে। উদ্দেশ্যের সম্প্রসারক সাধারণত উদ্দেশ্যের আগেই বসে এবং সেগুলো উদ্দেশ্যকে পরিপূর্ণভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ব্যবহার হয়ে থাকে। তো বিশেষ্য এবং বিশেষ্য স্থানীয় অন্যান্য পদ সংযোগে কোনো বাক্যাংশও বাক্যের উদ্দেশ্য হতে পারে। আমি একটু পরে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। যে দেখো, তারপরে মূল উদ্দেশ্যের পূর্বে তার পরিচায়ক যে বিশেষণ পদ থাকে উদ্দেশ্যকে সম্প্রসারিত করে। কারণ মূল উদ্দেশ্যটার আগে যে পদগুলো ব্যবহার করি সেই পদগুলো সাধারণত বিশেষণ কেন্দ্রিক পদ হয়ে থাকে। মূল উদ্দেশ্যটাকে বিশেষায়িত করে তোমার মূল উদ্দেশ্যটাকে বাড়িয়ে তোলে। এই বাড়িয়ে তোলা বা বিস্তারিত করে দেওয়াকে আমরা বলবো সম্প্রসারক। আমরা একটা উদাহরণের সাহায্যে এখানে আলোচনা করি। দেখো, উদ্দেশ্যের সম্প্রসারণ কিভাবে হয়। প্রথম একটা বাক্য নিয়েছি, অনুকূলচন্দ্র আসিলেন। তাহলে কে আসিলেন? অনুকূলচন্দ্র আসিলেন। কে দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি, এটাও উদ্দেশ্য। কিংবা যার সম্পর্কে বলা হচ্ছে সেই উদ্দেশ্য হবে, এটা আমরা বুঝে গেছি আগের আলোচনার সূত্রে। আর তার সম্পর্কে যা বলা হবে, উদ্দেশ্য সম্পর্কে যা বলা হচ্ছে তাই হবে বিধেয়। তাহলে আমরা এখানে উদ্দেশ্য এবং বিধেয়, অনুকূলচন্দ্র উদ্দেশ্য অনুকূলচন্দ্র, বিধেয় আসিলেন, এটা পেলাম। তারপরের বাক্য দেখো, ঠাকুর অনুকূলচন্দ্র আসিলেন। মূল যে উদ্দেশ্য সেটা তোমার হলো অনুকূলচন্দ্র, কিন্তু অনুকূলচন্দ্রের আগে আরেকটু অংশ ব্যবহার করে দিয়েছি। এটা কিন্তু একটা বিশেষণ, তো যে বিশেষায়িত করে দিয়েছে অনুকূলচন্দ্রকে। তো মূল উদ্দেশ্যের আগে যে অংশটা ব্যবহার করেছি এই অংশটা হলো উদ্দেশ্যের সম্প্রসারক। ঠিক একইভাবে তৃতীয় লাইনে অনুকূলচন্দ্র উদ্দেশ্যের আগে আরো দুটা পদ ব্যবহার করেছি, এই দুটা পদও হয়ে গেল তোমার মূল উদ্দেশ্যে সম্প্রসারণ। দেখো, এইভাবে সম্প্রসারণ করতে করতে এক একটা বাক্যকে আমরা অনেক বড় করতে পারি। বড় করে ওই উদ্দেশ্য সম্বন্ধে উদ্দেশ্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলতে চাই সেগুলোকে বিশেষণের মাধ্যমে আমরা ব্যবহার করে দিতে পারি। একটু আগে তোমাদের যেমন বলেছিলাম সেই বৈশিষ্ট্যগুলোতে, যে উদ্দেশ্যের সম্প্রসারক সাধারণত উদ্দেশ্যের আগে বসে, উদাহরণগুলোতে দেখলাম আগে বসে, এবং বিশেষ্য স্থানীয় অন্যান্য পদ বা বাক্যাংশ উদ্দেশ্য হতে পারে। মূল উদ্দেশ্যের পূর্বে তার পরিচায়ক বিশেষণ পদগুলো উদ্দেশ্যকে সম্প্রসারিত করে। আমরা দেখছি প্রত্যেকটা বিশেষণ পদে উদ্দেশ্য পদকে কি করছে, সম্প্রসারণ করে দিচ্ছে, মানে বিস্তারিত বা বাড়িয়ে তুলছে, বাড়িয়ে দিচ্ছে।
তাহলে আমরা দেখছি এখানে সম্প্রসারক হলো মূল উদ্দেশ্যের তোমার বিশেষায়িত পদ, যেগুলো মূল উদ্দেশ্যের আগে ব্যবহার হয়ে থাকে। প্রত্যেকটাই আমরা বলবো এক একটা সম্প্রসারণ। এই সম্প্রসারণের সঙ্গে পুরো উদ্দেশ্য পর্যন্ত, মূল উদ্দেশ্য পর্যন্ত এই বাক্যাংশটাও একটা উদ্দেশ্য। যদি খালি উদ্দেশ্য বলা হয় যে এই বাক্য থেকে উদ্দেশ্য বের করো, তাহলে যুগপুরুষোত্তম সর্বজ্ঞানী ঠাকুর অনুকূলচন্দ্র এই বাক্যাংশটিই হয়ে যাবে উদ্দেশ্য। যদি বের করতে বলে যে মূল তোমার উদ্দেশ্য বের করো, মূল উদ্দেশ্য বের করলে তাহলে খালি এখানে অনুকূলচন্দ্র হবে মূল উদ্দেশ্য। আর উদ্দেশ্যের যদি সম্প্রসারণ বের করতে বলে তাহলে বের করতে হবে এই পুরো অংশটা হলো তোমার উদ্দেশ্যের সম্প্রসারণ। আশা করি উদ্দেশ্য, মূল উদ্দেশ্য এবং উদ্দেশ্যের সম্প্রসারণ বা সম্প্রসারক ক্লিয়ার হয়েছে। ঠিক একইভাবে বিধেয়, বিধেয় পদে আমরা দেখেছি একই লাইন ব্যবহার করেছি। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য লিখেছেন। একটু আগে আমি বলে দিয়েছি যে উদ্দেশ্য হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এই উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হবে তাই বিধেয়। তাহলে গীতাঞ্জলি কাব্য লিখেছেন হলো বিধেয়। বিধেয়ের কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো মূল উদ্দেশ্য ও উদ্দেশ্যের সম্প্রসারক বাদে অন্য অংশটি হলো বিধেয়। তাহলে আমরা এতক্ষণ ধরে যে উদ্দেশ্য এবং উদ্দেশ্যের সম্প্রসারণগুলো দেখেছি, এই সম্প্রসারণের শেষে আসিলেন যে পদটা রয়েছে, এই বাকি অংশটুকুই হয়ে যাবে তোমার বিধেয়। বিধেয় অংশের মূল হলো সমাপিকা ক্রিয়া। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বিধেয়র মূল যে বিধেয়টি সেটি সমাপিকা ক্রিয়া হবেই। সমাপিকা ক্রিয়া না হলে বাক্য কোনোদিনও সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারে না। অর্থাৎ একটা পূর্ণাঙ্গ বাক্য হতে গেলে শেষে সমাপিকা ক্রিয়ার প্রয়োজন আছে। সমাপিকা ক্রিয়াহীন কোনো পদ সমষ্টি বাক্য হতে পারে না। বাক্যের এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তোমাদের ক্রিয়াতে হয়তো বলেছি সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া, দুইটা ক্রিয়া রয়েছে। সমাপিকা মানে সম্পূর্ণ ভাব প্রকাশ করে, অসমাপিকা ক্রিয়া মানে অসম্পূর্ণ ভাব প্রকাশ করে, বক্তার আরো কিছু বলার অপেক্ষা থেকেই যায়। তাহলে মূল বিধেয়ের পরিচয়ক পদগুলি সম্প্রসারক। একইভাবে উদ্দেশ্যে আমরা পেয়েছি যা পরিচয় দেয় সেগুলোকে উদ্দেশ্য সম্প্রসারক বলেছি, আর মূল বিধেয়ের ক্ষেত্রে যে পদগুলো পরিচয় দেবে সেগুলোকে আমরা বিধেয় সম্প্রসারক বলবো। তো বিধেয়ের সম্প্রসারক ক্রিয়া বিশেষণ, কর্মকরণ, সম্প্রদান এগুলো সব কারকই হতে পারে, কিংবা কিভাবে, কেমন করে, কতক্ষণ ধরে, এই ধরনের প্রশ্ন করে যদি কোনো উত্তর পেয়ে যায় তাহলে সেগুলোকে আমরা বিধেয় বা বিধেয়ের সম্প্রসারণও বলতে পারি। অনেক সময় একাধিক ক্রিয়াও বিধেয় হতে পারে। একাধিক ক্রিয়া একসঙ্গে থেকে তোমার বিধেয় রূপ তৈরি করতে পারে। যেমন ও যেতে পারবে না, ও যেতে পারবে না, ও সম্পর্কে বলা হয়েছে, অতএব এটা ও হলো উদ্দেশ্য, এবং বাকি যে উদ্দেশ্যের বাইরে অংশটা রয়েছে এটা ও সম্বন্ধে বলা হয়েছে বা উদ্দেশ্য সম্বন্ধে বলা হয়েছে, অতএব এটা হলো বিধেয়। এই বিধেয় অংশে দেখা যায় যেতে এটাও একটা ক্রিয়া, আবার পারবে নাও একটা ক্রিয়া। তাহলে দুইটা ক্রিয়া একসঙ্গে বসেও তোমার বিধেয় পদটি তৈরি করেছে। অতএব বিধেয় পদটিতে এক বা একাধিক ক্রিয়া থাকতে পারে। ঠিক একইভাবে বিধেয়ের একটা সম্প্রসারণের উদাহরণ দেখি আমরা। একই উদাহরণ এখানে করেছি। দেখো, অনুকূলচন্দ্র আসিলেন, এটা উদ্দেশ্য আমরা জেনেছি, এটা বিধেয়, বাকিটা বিধেয়, এটা আমরা জেনেছি আগেই। দেখো, উদ্দেশ্যের বাইরে বাকি যে অংশটা রয়েছে এটা আমরা বিধেয় জানলাম। এখানে আসিলেন হয়েছে, আসিলেন মূল বিধেয় পদের সঙ্গে আবার একটা অংশ যোগ করে দিয়েছি। এটা যোগ করে বিধেয়টাকে পরিপূর্ণভাবে প্রকাশ করলেন। মানে কোথায় আসলেন, রাসমেলার মাঠে আসলেন, সেটা আবার তাকে বিশেষায়িত করা হলো। করণ, অপদান, সম্প্রদান, অধিকরণ এই ধরনের কারক সম্বন্ধ এখানে যুক্ত হয়ে থাকতে পারে। ঠিক একইভাবে অনুকূলচন্দ্র দেওঘর থেকে রাসমেলার মাঠে আসিলেন,
ঠিক একইভাবে এই আসিলেন পদটিকে আবার বিস্তারিত করে দেওয়া হয়েছে। অতএব এই আসিলেন হলো মূল তোমার বিধেয়। এই মূল বিধেয়টাকে পরিপূর্ণভাবে প্রকাশ করে দেওয়ার জন্য যে সহায়তা সাহায্য করলো পদগুলো, তাকে বিস্তারিত করে তুললো, সেই বিস্তারিত পদগুলোকে আমরা বলবো সম্প্রসারক। এই তাহলে বাকি পদগুলোকে বলা হচ্ছে মূল বিধেয়ের সম্প্রসারক। উদ্দেশ্যের মতো একইভাবে যদি প্রশ্ন আসে, যেমন পদটার অনুকূলচন্দ্র দুর্গতদের জন্য সমাজ সেবার উদ্দেশ্যে দেওঘর থেকে রাজমেলার মাঠে আসিলেন, এখানে মূল বিধেয় কোনটি? মূল বিধেয় যদি আমরা বলি তাহলে হবে আসিলেন, এটা হলো মূল বিধেয়। এই মূল বিধেয়ের বাইরে যদি বিধেয়ের সম্প্রসারক বের করতে বলে, তাহলে বাকি যে অংশটা এখানে আগে ব্যবহার করা হয়েছে সেটা হলো মূল বিধেয়ের সম্প্রসারক। সহজে বের করা সম্ভব হবে। চলো তাহলে উদ্দেশ্য এবং বিধেয় সম্পর্কে কয়েকটা প্রশ্ন আলোচনা করে নিই। বাক্যে যার সম্বন্ধে বলা হয় জেনে গেছি, বাক্যে যার সম্পর্কে বলা হয় তার নাম উদ্দেশ্য। বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে বিধেয়। তৃতীয় প্রশ্ন, এই ধরনের প্রশ্নই সাধারণত আসতে পারে যে মৌ বই পড়তে টেবিলে বসলো। মৌ বই পড়তে টেবিলে বসলো, বিধেয় কোনটি? বিধেয় কেউ একজন রেসপন্স করো, কোনটা হবে? মৌ বই পড়তে পড়তে টেবিলে বসলো বা বই পড়তে টেবিলে বসলো? বেশ, ঠিকই। এখানে মৌ সম্বন্ধে বলা হচ্ছে, এটা আসলে উদ্দেশ্য। উদ্দেশ্যের বাইরে যে অংশটা রয়েছে সেই পুরো অংশটাকে আমরা বলবো বিধেয়। অতএব তাহলে উত্তর গুড, বই পড়তে টেবিলে বসলো। পরের লাইন প্রশ্নে বাক্য দেওয়া রয়েছে, কমল বসনা দেবী সরস্বতী। কমল বসনা দেবী সরস্বতী, উদ্দেশ্য কোনটি? বের করে দেখাও তো দেখি। সরস্বতী, সরস্বতী বানানটা এখানে ভুল রয়েছে, তোমরা একটু দেখে নেবে, এটা হয় না এখানে। আচ্ছা, তাহলে কি হবে? সরস্বতী। দেখো বলেছে এখানে কমল বসনা দেবী সরস্বতী, এখানে কার সম্বন্ধে বাক্যটি বলা হয়েছে? দেবী সরস্বতী সম্বন্ধে বলা হয়েছে। তাহলে উদ্দেশ্য দেবী সরস্বতী, উত্তর হবে দেবী সরস্বতী। আর দেবী সরস্বতী সম্বন্ধে বলা হয়েছে কমল বসনা। বলো, কেউ কিছু বলতে চাইছো? বলো। কি অপশন থাকতো? হ্যাঁ, শুধু সরস্বতী মানে এভাবে দেবী আর সরস্বতী আলাদা করে দিবি না তো, কারণ মূল তোমার উদ্দেশ্য হলো সরস্বতী। যদি প্রশ্নটা আসতো এখানে মূল উদ্দেশ্য কোনটি, তাহলে আলাদা আলাদা করে দিবে। তাহলে মূল উদ্দেশ্য হলে খালি সরস্বতী হবে। ওকে, পরের প্রশ্ন বলেছে, উদ্দেশ্যের সম্প্রসারক সাধারণত উদ্দেশ্যের ড্যাশ বসে। তাহলে উদ্দেশ্যের যে সম্প্রসারক রয়েছে, যেগুলো বাড়িয়ে বিস্তারিত করে দেয়, পরে বসে, মাঝে বসে, আগে? ঠিক, আগে বসে। সবসময় মনে রাখবে, উদ্দেশ্যও আগে বসে, বিধেয়ের সম্প্রসারকও আগেই বসে। প্রশ্ন দেখো, মূল বিধেয়ের পরিচায়ক পদগুলি। মূল বিধেয়ের যে পরিচায়ক পদগুলো রয়েছে সেই পরিচায়ক পদগুলোকে কি বলা হয়ে থাকে? বিস্তারক, উদ্দেশ্যের সহায়ক, বিধেয়ের সহায়ক, বিধেয় সম্প্রসারক। গুড, বিধেয়ের সম্প্রসারক। কিন্তু যদি আমরা একটু ভেবে দেখি যে বিধেয় সহায়ক
প্রায় সমার্থক শব্দ, সমার্থক অর্থ এই সম্প্রসারকেরই। কিন্তু বিস্তারক শব্দটার অর্থ প্রায় পরিচায়ক বা সম্প্রসারক অর্থেই ব্যবহার হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এখানে পরিপূর্ণভাবে শব্দটি ব্যবহার করা হয়েছে বলে এটাই উত্তর হবে, বিধেয় সম্প্রসারক, কারণ এখানে বিধেয়ের কথা বলেছে। গুড। পরের প্রশ্ন, বিধেয় মূল অংশে, বিধেয় অংশের মূল হলো, বিধেয় অংশের মূল হলো সমাপিকা ক্রিয়া। গুড। কারণ বিধেয়টা সবসময় সমাপিকা ক্রিয়া, মূল অংশটা সমাপিকা ক্রিয়া না হলে ওটা কোনো বাক্যই হবে না, পূর্ণ ভাব প্রকাশ পাবে না। অতএব বিধেয় অংশের মূল হলো সমাপিকা ক্রিয়া। আচ্ছা, একটা বাক্য দিয়ে প্রশ্ন রয়েছে, হাত দিয়ে সাপটিকে মারল। বাক্যে বিধেয় সম্প্রসারক, উদ্দেশ্য সম্প্রসারক, উদ্দেশ্যের সহায়ক না বিধেয় সহায়ক? হাত দিয়ে সাপটিকে মারলো, আদৌ এটা কি বিধেয় সম্প্রসারক রয়েছে না উদ্দেশ্য সম্প্রসারক আছে? ঠিক, বিধেয় সম্প্রসারকই হবে। আসলে এখানে বক্তা বা উদ্দেশ্যটা উহ্য আছে। যদি আমি এখানে সে লাগিয়ে দিয়ে বলি সে হাত দিয়ে সাপটিকে মারলো, তাহলে দেখা যাচ্ছে যে পুরো বাক্যটাই হলো একটা বিধেয়। তাহলে বিধেয়, পুরো বাক্যাংশটি এটি বিধেয় সম্প্রসারক হয়ে রয়েছে। ওকে, এভাবেও একটু চিন্তা ভাবনা করে দেখবে, উদ্দেশ্য বা বিধেয় উহ্য রেখে প্রশ্ন সাজিয়ে দিতে পারে। তাহলে আওয়াজ ঠিক আসলো না। তুমি এক কাজ করো, কেটে দিয়ে আরেকবার জয়েন করো। বলো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো বলো বলো, শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। বলো, কে কিছু বলতে চাইছো, বলো। উদ্দেশ্য বিধেয় পুরো টপিক, পুরোটা, বাকিরা কি শুনতে পেয়েছো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শেষের দিকে একটু আলোচনা করে দিচ্ছি। উদ্দেশ্য বিধেয়, শেষের দিকে রিপিট করে দিচ্ছি। বলো। ঠিক আছে, ওটা পয়েন্ট আউট করে রাখো, আমি ক্লাসের শেষে আলোচনা করছি, ক্লাসের শেষে আলোচনা করছি। ওকে। হুম। তো পরের বিষয় রয়েছে বাক্যের শ্রেণী বিভাগ। উদ্দেশ্য বিধেয় আলোচনা করতে হবে। আচ্ছা, আমি পরে আলোচনা করে দিচ্ছি এটা। বাক্যের শ্রেণী বিভাগে আমি এখানে কয়েকটা বাক্য লিখেছি। তুমি বাড়ি যাও, তুমি কি বাড়ি যাবে, আহ কথা শুনছো না যে, তোমাকে যেতেই হবে, তুমি গেলে আমি যাব, আমি কাল যাব, যেদিন তুমি যাবে আমিও সেদিন যাব, তুমি না গেলে আমি যাব না। দেখো,
এই যে বাক্যগুলো ব্যবহার করেছি, এই বাক্যগুলোর এক একটা গঠন আলাদা হয়ে আছে। গঠন আলাদার পাশাপাশি কতগুলো একই ধরনের অর্থ প্রকাশ করেছে, তা সত্ত্বেও গঠন আলাদা হয়ে গেছে, তার কাঠামোটা আলাদা হয়ে গেছে। আবার একই ধরনের বাক্য অর্থ থাকা সত্ত্বেও তাদের গঠন আলাদা হয়ে গেছে। তাহলে আমরা এক একটা বাক্যে দেখব গঠনের দিকে আলাদা বা পরিবর্তন, আর একটা অর্থগত দিক থেকে পরিবর্তন। তো সেই দিক থেকে বাক্যকে আমরা গঠনগত দিক এবং অর্থগত দিক হয়ে শ্রেণীবিভাগ করি। অতএব বাক্যকে গঠনগত এবং অর্থগত দিক থেকে দুই ভাগে ভাগ করা হয়েছে। গঠনগত দিক থেকে বাক্যকে 4 ভাগে ভাগ করা হয়েছে: সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য এবং মিশ্র বাক্য। যদি কোথাও প্রশ্ন আসে বাক্যকে গঠনগত দিক থেকে ক ভাগে ভাগ করা হয়, তাহলে অপশনে যদি 4 ভাগে থাকে তাহলে অবশ্যই 4 ভাগে দিয়ে দেবে। কোথাও কোথাও 4 না দিয়ে যদি 3 থাকে তাহলে 3ই দেবে। কারণ মিশ্র বাক্যটা কেউ কেউ স্বীকার করেনি, একে জটিল বাক্য হিসেবেই গ্রহণ করা হয়েছে। যদি অপশন 4 থাকে 4ই হবে উত্তর, যদি 4 অপশনে না থাকে তাহলে 3 অবশ্যই হবে। কারণ মিশ্র বাক্যকে অনেকে জটিল বাক্য হিসেবেই গ্রহণ করেছে। বিস্তারিত আমরা পরে আলোচনা করছি। সরল বাক্য, সরল শব্দটির অর্থ সহজ সরল, একেবারেই সোজাসুজি, অর্থাৎ এখানে উদ্দেশ্য এবং বিধেয়ই শুধু থাকবে, এখানে কোনো ধরনের আলাদা খণ্ড বাক্য থাকবে না, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র ভেঙে যাওয়া প্রধান অপ্রধান বাক্যাংশ থাকবে না। এখানে একটা উদ্দেশ্য একটা বিধেয় থাকবে এবং বিধেয়টা পুরোপুরি সমাপিকা ক্রিয়ার হবে। এখানে কোনো অসমাপিকা ক্রিয়া থাকলেও আগে, অর্থাৎ সমাপিকা ক্রিয়ার আগেই থাকবে। কর্তা এখানে সরাসরি ক্রিয়ার সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে থাকবে। কর্তার সঙ্গে ক্রিয়ার সরাসরি সম্বন্ধযুক্ত হয়ে বাক্যটি তৈরি, উদ্দেশ্য এবং বিধেয়কে দিয়ে তৈরি করে বলে একে সরল বাক্য বলে। সরল বাক্য যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, এখানে ক্রিয়া উহ্যও থাকতে পারে। আমার নাম রাম, এখানে রাম হয়, যে ক্রিয়াটা রয়েছে উহ্য থাকে, সেই উহ্য থেকেও সরল বাক্য তৈরি করে। কিংবা কখনো কখনো এক কথায় একটা শব্দের মাধ্যমে কোনো ভাব প্রকাশ করে ফেলি, যেমন আমি এখানে নিশ্চয় লিখে দিয়েছি। যদি আমি তোমাদের কোনো প্রশ্ন করি, তুমি কি বাড়ি যাবে, যাব বলে দিয়ে ছেড়ে দেয় অনেকে। বা ইংরেজিতে যেমন ব্যবহার করে অনেকে কোনো কথার প্রশ্নে, যে হ্যাঁ অফকোর্স, যে ওয়েলকাম বা ধন্যবাদ, এই ধরনের যে এক শব্দে বাক্য বা ভাব প্রকাশ করার যে বাক্যাংশটুকু ব্যবহার করা হয়, সেগুলোকে অনেক ভাষাবিজ্ঞানীরা বলেছে আকারহীন সরল বাক্য। এগুলোকে বলা হয় আকারহীন সরল বাক্য, এক ধরনের সরল বাক্যই। এখানে উদাহরণ দেওয়া হয়েছে, রাম বাড়ি যাবে, রাম বাড়ি যাবে না। এই যে বাক্যগুলো দেওয়া হয়েছে, এখানে একটাই উদ্দেশ্য আছে এবং তার বিধেয় সমাপিকা ক্রিয়াযুক্ত বিধেয় দেওয়া হয়েছে। বলো। মানে একটি মাত্র শব্দ দিয়ে যে সমস্ত উক্তি বা বচন আমরা প্রকাশ করে থাকি সেগুলোকে বলা হচ্ছে আকারহীন সরল বাক্য। যেমন কোনো কথার পরে পরে আমরা বলে থাকি যে নিশ্চয় নিশ্চয়, কিংবা ধন্যবাদ, কিংবা অনেক আলোচনার পরে যদি বলে যে ঠিক আছে ঠিক আছে, এই যে শব্দগুলো ব্যবহার করছি সেগুলোকে বলা হচ্ছে আকারহীন সরল বাক্য। বলো, রুম্পা দত্ত কি বলতে চাইছো বলো। হ্যালো। জিজ্ঞাসা না থাকলে ঠিক আছে। শুনতে পাচ্ছ কি?
আমার কোথায়? হ্যালো, কেউ একজন রেসপন্স দাও। আমি বুঝতে পারছি না শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না। হ্যালো, কেউ একজন রেসপন্স দিলে সুবিধা হয়। হ্যাঁ, শুনতে পা হ্যাঁ, ঠিক আছে, বেশ শোনা যাচ্ছে। হুম, দেখো তাহলে সরল বাক্য আমরা দেখলাম উদ্দেশ্য এবং বিধেয় থাকবে, বিধেয়টি সমাপিকা ক্রিয়ার হবে। আর একটা শব্দের যদি কোনো বাক্য থাকে তাহলে তাকে আমরা বলবো আকারহীন সরল বাক্য। বেশ, জটিল বাক্যে দ্বিতীয় যে শ্রেণীটা রয়েছে, জটিল মানেই হচ্ছে একটু কঠিন, একটু বেশি বা কঠিনতা রয়েছে। যেমন যেদিন আমি বলতে এসেছিলাম সেদিন তুমি চলে গিয়েছো। দেখো এখানে আমরা সরল বাক্য থেকে একটু আলাদা ধরনের একটা গঠনগত রূপ পাচ্ছি। যেদিন আমি বলতে এসেছিলাম এখান থেকে একটা বাক্যাংশ পাচ্ছি, আর একটা বাক্যাংশ পাচ্ছি সেদিন তুমি চলে গিয়েছো। দুইটা বাক্যাংশ পাচ্ছি। এই দুইটা বাক্যাংশের মধ্যে যে বাক্যাংশ দিয়ে পরিপূর্ণ ভাব প্রকাশ পায় সেটাকে আমরা বলবো প্রধান খণ্ড বাক্য। প্রধান খণ্ড বাক্য। দেখো এখানে একটা বাক্যের খণ্ড পাচ্ছি জন্য খণ্ড বাক্য বলছি। যে বাক্যে সম্পূর্ণ ভাবটি প্রকাশ পাবে তাকে আমরা প্রধান খণ্ড বাক্য বলবো। আর যে খণ্ড বাক্যটি প্রধান বা অন্য কোনো বাক্যাংশ বা খণ্ড বাক্যের উপর নির্ভরশীল হয় তাকে আমরা অপ্রধান খণ্ড বাক্য বলবো। তাহলে এখানে দেখছি যেদিন আমি বলতে এসেছিলাম এই অংশটা সেদিন তুমি চলে গিয়েছো এই অংশের উপর নির্ভরশীল, অতএব এটা হলো অপ্রধান খণ্ডবাক্য। তাহলে আমরা উদাহরণের জায়গায় বুঝতে পারছি একটা অপ্রধান খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্যের সঙ্গে যদি সাপেক্ষ অব্যয় দ্বারা যুক্ত হয়, সাপেক্ষ অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে আমরা বলবো জটিল বাক্য। শোনা যাচ্ছে না। হুম, তাহলে শোনা যাচ্ছে এখন? এক মিনিট, জাস্ট আমি কেটে দিয়ে দিই।
স্ক্রিন দেখা যাচ্ছে? আরে হ্যাঁ, দেখো তো এখন শোনা যায় কিনা? এখন শোনা যাচ্ছে কিনা দেখো। বেশ বেশ, আচ্ছা। তো দেখো তাহলে এখানে জটিল বাক্যে দুইটা খণ্ড বাক্য থাকবে। যে খণ্ড বাক্যে তোমার সম্পূর্ণ ভাবটা প্রকাশ পাবে সেটাকে প্রধান খণ্ডবাক্য বলবো, আর যে খণ্ডবাক্যটা প্রধান খণ্ডবাক্য বা অন্য কোনো খণ্ডবাক্যের উপর নির্ভরশীল হবে তাকে আমরা অপ্রধান খণ্ডবাক্য বলবো। তো জটিল বাক্য তৈরি করতে গেলে একটা প্রধান খণ্ডবাক্য আর একটা অপ্রধান খণ্ডবাক্যকে সাপেক্ষ বাচক অব্যয় দিয়ে একটি পূর্ণ বাক্য তৈরি করতে হবে, তখনই তাকে জটিল বাক্য বলবো। যেমন এখানে যেদিন আর সেদিন এই দুইটা অব্যয় লাগিয়ে দিয়ে এখানে একটা পূর্ণ বাক্য তৈরি করা হয়েছে। তাহলে জটিল বাক্যে খণ্ডবাক্য থাকবে একটা প্রধান খণ্ডবাক্য, সেই খণ্ডবাক্যটা সমাপিকা ক্রিয়া থাকবে, খণ্ডবাক্য অব্যয় দ্বারা যুক্ত করে দেওয়া হবে। অপ্রধান খণ্ডবাক্যগুলো প্রধান খণ্ডবাক্যের উপর নির্ভরশীল হবে। যেমন উদাহরণ হিসাবে যাহা ভালো তাহা উপযুক্ত, এই যাহা এবং তাহা এগুলো অব্যয় দিয়ে যাহা ভালো হয় তাহা উপযুক্ত হয়, এই হয় বা সমাপিকা ক্রিয়াটা এখানে উজ্জ আছে। এই ধরনের দুইটা খণ্ডবাক্য যুক্ত হয়ে তৈরি হয়েছে। যেটি সমাপিকা ক্রিয়া যুক্ত হয় সেটি হচ্ছে প্রধান খণ্ডবাক্য, আর যে খণ্ডবাক্যটা প্রধান খণ্ডবাক্যের উপর নির্ভরশীল হয় তাকে আমরা বলবো অপ্রধান খণ্ডবাক্য। ঠিক একইভাবে যৌগিক বাক্য সে ভাত খেলো কিন্তু জল খেলো না। দেখো এখানেও খণ্ডবাক্য রয়েছে, সে ভাত খেলো কিন্তু জল খেলো না, এখানেও দুটি খণ্ডবাক্য রয়েছে। ঠিক একইভাবে যে এসেছে সে গেল কিন্তু যারা এলো না তারা কি করবে, এইখানেও দুইটা খণ্ডবাক্য রয়েছে। কিন্তু জটিল বাক্য থেকে এই খণ্ডবাক্যগুলোর একটু পার্থক্য রয়েছে। এই জটিল বাক্যগুলো প্রত্যেকটাই স্বাধীন, প্রত্যেকটাই হচ্ছে একেবারে সম্পূর্ণ। এখানে দুইটা খণ্ডবাক্যই হলো স্বাধীন, আর জটিল বাক্যে মানে স্বাধীন বা প্রধান, আর জটিল বাক্যে সেখানে একটা প্রধান এবং একটা অপ্রধান থাকছে। এখানে পুরোপুরি প্রধান থাকছে বা স্বাধীন বাক্যাংশ থাকছে। স্বাধীন বাক্যাংশ বা খণ্ডবাক্য কোনো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত করে যে নতুন বা পূর্ণ বাক্য গঠন করা হবে তাকে আমরা বলবো যৌগিক বাক্য। তাহলে যৌগিক বাক্যের সঙ্গে জটিল বাক্যের পার্থক্য এখানেই, জটিল বাক্যে প্রধান এবং অপ্রধান বাক্যাংশ বা খণ্ডবাক্য থাকবে, আর যৌগিক বাক্যে খণ্ডবাক্যগুলো স্বাধীন হবে। সেই স্বাধীন খণ্ডবাক্যগুলোকে সংযোজক অব্যয় দ্বারা যুক্ত করে একটা নতুন বাক্য গঠন করা হবে। আর সরল বাক্যে তো আমরা জেনেছি উদ্দেশ্য এবং বিধেয় থেকে সরাসরি একটা বাক্য গঠন করবে। বেশ,
যেমন উদাহরণ হিসাবে আমরা এখানে দিয়েছি আছে দুঃখ, আছে মৃত্যু। হ্যাঁ, এখানে দেখো কোমা চিহ্নটা দিয়ে দেওয়া হয়েছে বলে এখানে অব্যয়টা উহ্য হয়ে আছে। হ্যাঁ, এখানে আমরা কোমাকে তুলে দিয়ে ব্যবহার করতে পারি আছে দুঃখ আর আছে মৃত্যু, এভাবে ব্যবহার করতে পারি। আর শব্দটা যদি ব্যবহার করি অব্যয় হিসেবে, তাহলে এটা আমরা কোমাটাকে তুলে দেব। তো সেই দিক থেকে পরের লাইন বাক্যে বলা আছে যে শ্যামের দৃষ্টি পড়েছে কিন্তু তার দৃষ্টি পড়েনি। শ্যামের দৃষ্টি পড়েছে এটা সম্পূর্ণ বাক্য, কিন্তু তার দৃষ্টি পড়েনি এটা একটা সম্পূর্ণ বা স্বাধীন বাক্য, দুটাকে যুক্ত করে দিয়েছে। কিন্তু যৌগিক বাক্যে সাধারণত যুক্ত হয় অব্যয়, সংযোজক অব্যয় যেগুলো, যেমন বরং, সুতরাং, কিন্তু, আর, ও, এবং, এই ধরনের বা অব্যয়গুলো যুক্ত হয়ে নতুন একটা বাক্য গঠন করে। মিশ্র বাক্য, আমি একটু আগে বলেছি মিশ্র বাক্যকে সাধারণত জটিল বাক্যের আরেকটা রূপ বলে মনে করা হয়। তা সত্ত্বেও অনেকে জটিল মিশ্র বাক্য বলে একটি শ্রেণী বিভাগ করেছে। এখানে সরল, জটিল, যৌগিক সবগুলোকে একসঙ্গে মিশিয়ে যদি একটি বাক্য গঠন করা হয় তাহলেই মিশ্র বাক্য হয়ে যাবে। যেমন একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, বাড়িতে আর জায়গা ছিল না। বাড়িতে আরও জায়গা ছিল, কিন্তু সেটা যে কোথায় তাহা আজ পর্যন্ত বাহির করিতে পারি নাই। দেখো, এটা যে, তাহা এগুলো লাগিয়ে দিয়ে এখানে জটিল বাক্য বানিয়ে দিয়েছে। কিন্তু লাগিয়ে দিয়ে এই আগের স্বাধীন বাক্যটা বাক্যের সঙ্গে পরের স্বাধীন বাক্যটা যুক্ত করে দিয়েছে, অর্থাৎ যৌগিক বাক্য যৌগিক হিসাবেও যুক্ত করে দিয়েছে। আবার শুরুতে যে বাক্যাংশটুকু ব্যবহার করা হয়েছে সেটা একটা তোমার সরল বাক্য হিসেবে ব্যবহার করে দিয়েছে। তো অতএব এখানে সরল, যৌগিক, জটিল সব মিলেমিশে রয়েছে, এই কারণে একে মিশ্র বাক্য বলে। সাধারণত এটা গ্রহণ করা হয় না, যদিও অনেকে ব্যাকরণে শ্রেণীবদ্ধ করেছে। তাহলে গঠনগত দিক থেকে আমরা বাক্যের শ্রেণী আলোচনা করলাম। সেই দিক থেকে আমরা এখন কয়েকটা প্রশ্ন আলোচনা করতে পারি। দেখো, শুভেচ্ছা রইল কি ধরনের বাক্য? সাধারণত শুভেচ্ছা রইল না বলে শুভেচ্ছা শুধু বলা যায়। তো সেখানে আমরা জেনেছি যে একটা শব্দ দিয়ে যদি কোনো বাক্য প্রকাশ করা হয়, ভাব প্রকাশ করে দেওয়া হয়, তাহলে আমরা তাকে বলবো আকারহীন সরল বাক্য। তাহলে এটা সরল বাক্যেরই একটা রূপ, এখানে আকারহীন সরল বাক্য নেই, সরল বাক্যেরই একটা রূপ, তাহলে তাকে আমরা বলছি, এখানে উত্তর হবে সরল। ওকে, বেশ, শোনা যাচ্ছে এখন কেউ? বেশ। 2 নম্বরে সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি, এখানে একটা হাইফেন হবে, কি ধরনের বাক্য? বলো তো কেউ একজন, এটা কি ধরনের বাক্য হতে পারে? সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি। তাহলে এই যে সেই বেশি চায় এই অংশটুকু অপ্রধান হয়ে আছে। হ্যাঁ, আছে যার ভুরি ভুরি এটা প্রধান বাক্য হয়ে আছে, একটা আরেকটার উপর নির্ভরশীল হয়েছে। এখানে যেহেতু প্রধান অপ্রধানের একটা বাক্য তৈরি হয়েছে, অতএব এটা জটিল। কোনটি যৌগিক বাক্যের উদাহরণ? যৌগিক মানে আমরা জানি একটা সংযোজক অব্যয় যুক্ত হয়ে থাকবে মাঝখানে, আর দুই বা ততোধিক যে বাক্যগুলো থাকবে সেগুলো স্বাধীন প্রধান হয়ে থাকবে। কয়ে বলেছে আমি কিন্তু বলিনি, তারপরে বলেছে আমি বলিনি কিন্তু সে বলতে পারে, আমি না বললেও সে বলতে পারে, যেহেতু আমি বলিনি সেহেতু সে বলতে পারে। তো দেখো, এই চারটি বাক্যের মধ্যে আমি কিন্তু বলিনি, এটা সাধারণত পূর্ণ বাক্য বলে না, কিন্তু শব্দটা আমরা মুদ্রা দোষের কারণে বলে ফেলি, এভাবে বলার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এটা তেমন বাক্য হয়নি। এখানে বলেছে আমি বলিনি, আমি বলিনি একটা স্বাধীন বাক্য হয়ে গেছে। আবার কিন্তু সে বলতে পারে, এটাও স্বাধীন বাক্য হয়ে গেছে।
এই দুইটা স্বাধীন বাক্যকে একটা কিন্তু অব্যয়ের দ্বারা যুক্ত করা হয়েছে, অতএব এটা যৌগিক বাক্য। যেমন পরেরটা যদি আমরা দেখি, আমি না বললেও সে বলতে পারে। আমি না বললেও সে বলতে পারে, এটা অসমাপিকা ক্রিয়ার মাধ্যমে লাগিয়ে দিয়ে সমাপিকা ক্রিয়া দিয়ে শেষ করে দেওয়া হয়েছে, অতএব একটাই বাক্য করে দিয়েছে। একটাই বাক্য করেছে মানে এটা সরল হয়ে গেছে, যৌগিক নয়। যেহেতু আর সেহেতু আছে মানে এটা জটিল হয়েছে, অতএব আমাদের খটাই উত্তর হবে। ওকে। দুই বা ততোধিক স্বাধীন খণ্ডবাক্য থাকতে পারে, একটু আগেই আলোচনা করেছি, তাহলে এটা হবে যৌগিক। স্বাধীন ও পরাধীন খণ্ডবাক্য, ঠিক, স্বাধীন ও পরাধীন খণ্ডবাক্য থাকতে পারে। স্বাধীন পরাধীন মানেই অপ্রধান, আসলে এখানে একটু শুধু শব্দটাকে পরিবর্তন করা হয়েছে। তাহলে স্বাধীন এবং পরাধীন বা অপ্রধান বাক্য থাকে, খণ্ডবাক্য থাকে জটিল বাক্যে। 6 নাম্বার, সব বাক্যে মিশ্রিত রূপকে কি বলে? সব বাক্যের মিশ্রিত রূপকে কি বলবো? ঠিক, মিশ্র বাক্য। মিশিয়ে দেব সবগুলোকে। এক পদ বিশিষ্ট বাক্যকে কি বলবো? সরল বাক্য, আকারহীন সরল বাক্য, উভয়ই বাক্য নয়। গুড, আকারহীন সরল বাক্য, কিন্তু এটা তো সরল বাক্যই হয়, তাহলে দুইটাই তো হয়, উভয়ই হবে, একটা তো অপশন আছেই অলরেডি, কারণ সরল বাক্যেরই একটা রূপ হচ্ছে এক পদ বিশিষ্ট বাক্য, তাহলে দুইটাই আছে অপশনে, এখানে উভয়ই অপশন আছে। যদি উভয়ে না থাকতো তাহলে এটাকে উত্তর হিসেবে ধরতে হতো, কারণ উভয়ই অপশন আছেই অলরেডি। বেশ, তারপরে দেখো, দুঃখ এবং বিপদ একসাথে আসে, কোন ধরনের বাক্য বলো? দুঃখ এবং বিপদ একসাথে, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মানে তোমরা এবং দেখেই বলে দিয়েছো যে এটা যৌগিক বাক্য। ঠিক, সরল বাক্য। আসলে হয়েছে কি, এখানে স্বাধীন বাক্য, স্বাধীন খণ্ড বাক্য দুটা নাই, স্বাধীন বাক্য নাই এখানে। দুঃখ বিপদ, দুঃখ বিপদ একসঙ্গে, এটা আসলে উদ্দেশ্য বানিয়ে দিয়েছে, দুঃখ এবং বিপদ একসাথে আসে। যদি দুঃখও আসে, দুঃখ আসে এবং বিপদ আসে, এইভাবে বলতো, তাহলে এটা তোমার যৌগিক বাক্য হতো। এই সরল বাক্যটাকে যদি যৌগিক বাক্যে রূপান্তর করতে বলে, তাহলে এইভাবে হবে, দুঃখ আসে এবং বিপদ আসে, বিপদও আসে, এইরকম করে তৈরি করলে ওটা যৌগিক বাক্য হবে, অতএব এটা সরল বাক্য। যৌগিক বাক্য গঠনে দুই বাক্যকে যুক্ত করে। যৌগিক বাক্য যে দুইটা বাক্যকে যুক্ত করে দেয়, এই যুক্ত করে দেওয়ার মাঝখানে কি থাকে? বিশেষ্য পদ, বিশেষণ, অব্যয়, সর্বনাম। গুড, অব্যয় পদ। সঠিক উত্তর দাও। একটি অসমাপিকা ক্রিয়া একটি বাক্যকে সম্পূর্ণ করতে পারে। শুদ্ধ না অশুদ্ধ? একটি অসমাপিকা ক্রিয়া একটি অসমাপিকা ক্রিয়া সম্পূর্ণ করতে পারে না। গুড, অশুদ্ধ। কোনো সংযোজক শব্দ ছাড়া যৌগিক বাক্য তৈরি হতে পারে না। গুড, যৌগিক বাক্য শব্দ লাগবেই। জটিল বাক্যের দুটি বাক্যাংশই দুটি প্রধান খণ্ড বাক্য। কি হবে? এখানে দুটি প্রধান নয়, একটা প্রধান একটা অপ্রধান। একটি যৌগিক বাক্যকে সরল বাক্যে রূপান্তরের সময় দুটি সমাপিকা ক্রিয়াকে অপরিবর্তিত রাখা যায়। শুদ্ধ না অশুদ্ধ? বলেছে শুদ্ধ। আমি একটা উদাহরণ দিই, আমি যাব কিন্তু তোমাকে যেতে হবে, তোমাকেও যেতে হবে। এই যে এটা একটা হলো তোমার যৌগিক বাক্য। বলেছে যৌগিক বাক্য সরল বাক্যে রূপান্তরের সময় দুইটা সমাপিকা ক্রিয়া, মানে এটা যাব সমাপিকা ক্রিয়া হয়েছে, যেতে হবে এটাও সমাপিকা ক্রিয়া আছে, অপরিবর্তিত রেখে কি সরল বাক্য বানানো সম্ভব? দেখি তো বানাতে পারি কিনা। আমি গেলেও
তোমাকে যেতে হবে। কি করে হলো না? তো সম্ভব নয়, কারণ গেলেও যখন বলেছি তখনই তো অসমাপিকা ক্রিয়া হয়ে গেল। তো অতএব সম্ভব না, যায় না, যায় না মানে তাহলে অশুদ্ধ। গুড। ঠিক আছে, তাহলে আর পরে অর্থগত দিক থেকে আলোচনা করি। সাধারণত পাঁচটা পাঁচের আর সাতের, এটা এই প্রশ্নটা বলছো? হ্যাঁ, এটা বলছে স্বাধীন ও পরাধীন খণ্ডবাক্য। দেখো, একটা সরল বাক্যে তো কোনো স্বাধীন পরাধীন কিছু থাকে না, এটা সরাসরি থেকে যায়। জটিল বাক্যে কি হয়, একটা অপ্রধান খণ্ডবাক্য থাকবে প্লাস একটা প্রধান খণ্ডবাক্য থাকবে। আমি শর্ট ফর্মে লিখলাম, তখন ওটাকে আমরা জটিল বাক্য বলবো। কারণ এই অপ্রধান আর প্রধান খণ্ডবাক্য কোনো অব্যয়ের দ্বারা যুক্ত হয়ে নতুন একটা বাক্য তৈরি করে, তখন তাকে আমরা জটিল বাক্য বলছি। আর যৌগিক বাক্যে পুরোটাই থাকবে স্বাধীন বা প্রধান তোমার খণ্ডবাক্য, স্বাধীন বা প্রধান খণ্ডবাক্য। এই দুইটা স্বাধীন বা প্রধান খণ্ডবাক্যকে অব্যয় দ্বারা যুক্ত করছে। এদেরকেও অব্যয় দ্বারা যুক্ত করছে, বিশেষত সাপেক্ষ অব্যয় দ্বারা যুক্ত করে থাকে এখানে। আর যৌগিক বাক্যকে সাধারণত তোমার সংযোজক অব্যয় দ্বারা যুক্ত করে থাকে, সংযোজক অব্যয় দ্বারা যুক্ত করে থাকে, এটা মাঝখানে থাকে সাধারণত। তাহলে এখানে বলেছে স্বাধীন ও পরাধীন, পরাধীন মানেই অপ্রধান, আরেকটা খণ্ডবাক্যের উপর নির্ভরশীল, ওই ধরনের খণ্ডবাক্য থাকে। তাহলে কোথায় থাকে? জটিল বাক্যে থাকে আমরা দেখছি। কারণ যৌগিক বাক্যে তো একেবারে পুরোপুরি স্বাধীন, যতগুলো বাক্য থাকে দুই বা ততোধিক, প্রত্যেকটাই স্বাধীন থাকে। আর মিশ্র বাক্যে তো সব বাক্যের মিশ্রিত রূপ থাকে, তাহলে তো সেখানে হবে না। অতএব আমাদের উত্তর হবে জটিল। ওকে, আর 7 নাম্বার যেটা, আচ্ছা আগে 7 নাম্বারটা দেখে দিই, যে এক পদ বিশিষ্ট বাক্য। আমি সরল বাক্য আলোচনা করতে গিয়ে বলেছি যে এক পদের দ্বারা যদি কোনো সম্পূর্ণ ভাগ প্রকাশ করে দিই, তাহলে আমরা ভাষা বিজ্ঞানীদের অনুসরণ করে বলতে পারি সেগুলোকে আকারহীন সরল বাক্য। যেমন শুভেচ্ছা রইল, ধন্যবাদ, এই ধরনের যে শব্দগুলোর মাধ্যমে পূর্ণ ভাব প্রকাশ করছি, এগুলোকে আকারহীন সরল বাক্য বলে। কিন্তু সেটা সরল বাক্যেরই একটা রূপ, সরল বাক্যেরই একটা রূপ হওয়ার কারণে এখানে একটা অপশন রয়েছে উভয়ই। অতএব তাহলে দুইটাই আছে এখানে, দুইটাই আছে বলে এখানে উভয়ই আমরা উত্তর করব। আর যদি সরল বাক্যটা না থাকতো, খালি আকারহীন সরল বাক্য থাকতো, তাহলে এটা আকারহীন সরল বাক্য হতো। কিংবা উভয়ে যদি তোমার অপশনটা না থাকতো, তাহলে আকারহীন সরল বাক্য অপশনটা দিতে লাগতো। ওকে, 2 নম্বরে বলেছে সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি। দেখো, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি, মানে এটা বলতে চেয়েছে যেই বেশি চায় তারই ভুরি ভুরি আছে। এটা কবিতার লাইন তো, এই কারণে অব্যয়গুলোকে সঠিকভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু যার ভুরি ভুরি আছে, যার ভুরি ভুরি আছে সেই বেশি চাচ্ছে, তাহলে সেই বেশি চাচ্ছে এটা প্রধান খণ্ডবাক্য হয়ে আছে। এই প্রধান খণ্ডবাক্যটা নির্ভর করছে এই মানে যার ভুরি ভুরি আছে এটা নির্ভর করছে প্রধান খণ্ডবাক্যের উপর। অতএব দুইটা খণ্ডবাক্য আছে, একটা প্রধান একটা অপ্রধান, অতএব এটা জটিল বাক্য হবে। ওকে, বেশ, চলো অর্থগত দিক থেকে সুনীতি কুমার চট্টোপাধ্যায় 7 ভাগে ভাগ করেছে বাক্যকে। আমরা একটু আগে 4 ভাগে দেখেছি গঠনগত দিক থেকে, এখানে অর্থগত মানে বাক্যটা কি ধরনের অর্থ প্রকাশ করে সেই ধরনের উপর নির্ভর করে এখানে 7 ভাগে ভাগ করা হয়েছে। খুবই সহজ এগুলো। নির্দেশক বাক্য, নির্দেশক বাক্য সোজাসুজি নির্দেশ করছে, বিবৃতি করছে বা বক্তব্য পেশ করছে,
সেখানে হ্যাঁ বা না দুই ধরনেরই বাচক হতে পারে। যেমন এখানে বলেছি আমি বই পড়ি, আমি বই পড়ি না, জাস্ট একটা বক্তব্য সরাসরি প্রকাশ করেছি, অতএব এটা হবে নির্দেশক বাক্য। প্রশ্নবোধক বাক্য কোনো কিছু জানার জন্য ব্যবহার হয়, এগুলো তোমরা জানোই, যে কাউকে কিছু জিজ্ঞাসা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটা নেতিবাচক প্রশ্নবোধক বাক্য হতে পারে, আবার একটা হ্যাঁবাচক প্রশ্নবোধক বাক্য হতে পারে। হ্যাঁ, প্রশ্নবোধক বাক্য নেতি এবং হ্যাঁ বা নৈঅর্থক বা অস্তার্থক এই ধরনের শব্দ ব্যবহার হয়ে থাকে। এছাড়াও আরো দু ধরনের হয়ে থাকে। একটা হ্যাঁ বা না উত্তর হলে হ্যাঁ বা না প্রশ্নবোচক, আর হ্যাঁ না এর বদলে অন্য কোনো কিছু যদি উত্তর আসে তাহলে তাকে আমরা বলবো বস্তুগত প্রশ্নবাচক বাক্য। যেমন ইংরেজিতে করে থাকি আমরা ডু ডিড অক্সিলারি ভার্ব দিয়ে যদি করে থাকি, তাহলে এক ধরনের উত্তর আসে, ইয়েস বা নো উত্তর আসে, কিংবা ডাব্লিউএস দিয়ে যেগুলো কোশ্চেন করে থাকি সেগুলোতে আমাদের ইয়ে করে থাকে, তোমার একটা বিস্তারিত ব্যাখ্যা দিয়ে উত্তর হয়ে থাকে, সেই ধরনেরও প্রশ্ন হতে পারে। অনুজ্ঞাসূচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য বলতে বোঝানো হচ্ছে আদেশ, অনুরোধ, উপদেশ। আদেশ, অনুরোধ, উপদেশ বোঝালে অনুজ্ঞাসূচক বাক্য বলবো। প্রার্থনা সূচক একেবারেই সহজভাবে বোঝা যাচ্ছে, প্রার্থনা করা, ইচ্ছা প্রকাশ করে দেওয়া, যেমন ভগবান তোমার মঙ্গল করুক, কিংবা দীর্ঘজীবী হও, এই ধরনের বাক্যগুলোকে বলা হচ্ছে প্রার্থনা সূচক। সন্দেহ একেবারেই সহজ, সন্দেহ প্রকাশ করা হয়, যেমন তুমি নাকি বই পড়ছো না, বলা মানে পড়ছে কি পড়ছে না সেটা সন্দেহের আকারে বলা হয়েছে। হয়তো কাল বৃষ্টি পড়বে, কালকে বৃষ্টি পড়বে কি পড়বে না সেটা সংশয় প্রকাশ করা হয়েছে, সন্দেহ প্রকাশ করা হয়েছে। সন্দেহ বা অনুমান প্রকাশ করলে তাকে আমরা সন্দেহবাচক বাক্য বলবো। আবেগসূচক, আবেগ, অনুভূতি, উল্লাস, বিস্ময়, ঘৃণা এই ধরনের যদি প্রকাশ করে থাকি তাহলে আমরা তাকে বলবো আবেগসূচক বাক্য। ওকে, শর্ত সাপেক্ষ বাক্য, এটা একটু আলোচনার বিষয়ে রয়েছে। শর্ত সাপেক্ষ বাক্য হলো শর্ত থাকবে, একটার উপরে আরেকটা শর্ত থাকবে, অর্থাৎ একই বাক্যে দুইটা অংশ থাকবে, এই দুইটা অংশের মধ্যে একটা আরেকটার উপর নির্ভরশীল হবে। তোমরা হয়তো লজিক পড়তে গিয়ে কোথাও পেয়েছো, যাদের লজিক ছিল, যে একটা ঘটনার পরে আরেকটা ফল হয়ে যায়, সেই ধরনের নির্ভরশীলতা, কার্যকারণ সম্পর্ক থাকবে এখানে। এই কারণে এই বাক্যটাকে কার্যকারণাত্মক বাক্যও বলা হয়ে থাকে। যেমন যদি মেঘ থাকে তবে বৃষ্টি হতে পারে। দেখো, বৃষ্টি যে কার্য, সেটা হওয়ার জন্য আরেকটার উপর নির্ভরশীল হয়েছে, মেঘ থাকার উপর। অর্থাৎ একটা শর্ত আগে থাকছে, মেঘ থাকা, সেই শর্তের ফলে পরে বৃষ্টি পড়া ফলটা হতে পারে, এই ধরনের একটা কন্ডিশন লাগানো রয়েছে। এই কার্য এবং কারণের সম্বন্ধযুক্ত থাকে বলে, অর্থাৎ একে শর্ত সাপেক্ষ না বলে কার্যকারণাত্মক বাক্য আমরা বলবো। প্রশ্নের অ্যান্সার আলোচনা করি। প্রথম প্রশ্নে বলছে যে কোন বাক্যে বক্তব্য বিবৃত হয়। প্রশ্নবাচক বাক্যে আমরা জানি জিজ্ঞাসা, জানার বিষয় ব্যক্ত হয়। শর্ত সাপেক্ষে কার্যকারণাত্মক বা শর্ত থাকে এখানে, তাহলে বিবৃত হয় না। সন্দেহবাচকে অনুমান, সন্দেহ প্রকাশ হয়ে থাকে। আর নির্দেশকে বিবৃত বা বিবরণ, খালি একটা বক্তব্য প্রকাশ হয়ে থাকে, অতএব উত্তর হবে নির্দেশক। দ্বিতীয় প্রশ্নে কোনো কিছু জানতে ব্যবহার হয়, একদম সহজ, তাহলে বলো কেউ একজন অ্যান্সার দাও, এটা কোনো কিছু জানতে ব্যবহার হয়, প্রশ্নবাচক, নির্দেশক, অনুজ্ঞাসূচক, কোনটাতে হবে? শুনতে পেলাম না। হ্যাঁ, ঠিক, বেশ, ঠিক আছে। তাহলে দেখো, কোনো কিছু জানতে ব্যবহার হচ্ছে প্রশ্নবাচক। হ্যাঁ বা না প্রশ্নবাচক বাক্য, এটাতে
কোনটা উত্তর হতে পারে? তুমি কি খেলে? কি খেলে তুমি? কি খেলে জানালে না? তুমি কি খেলে? তুমি কি খেলে? প্রায় একই রকম ধরনের বলা আছে। বলো তো দেখি এখানে কোনটা উত্তর হতে পারে? চারটার মধ্যে কোনটা উত্তর হতে পারে? রিপিট করো আরেকবার। গুড। তাহলে ঠিক গ হবে। গুড, ধরতে পেরেছো তাহলে। বেশ। তারপরে বলেছে উফ কি ঠান্ডা। উফ কি ঠান্ডা, আবেগ সূচক আবেগ। গুড। আচ্ছা। ঠিক আছে, আমি বাকি কয়েকটা আলোচনা করছি না, শেষের দিকে আলোচনা করছি 8 নাম্বার থেকে। ভগবান আমাকে দেখো একটু, কোন শ্রেণীর বাক্য? গুড, ইচ্ছা প্রকাশ করা হয়েছে। ঠিক। ওখানে যাবি না, কোন শ্রেণীর বাক্য? না বাচক। ঠিক। আসলে আমি প্রশ্নটা সাজিয়েছি এখানে অর্থগত দিক থেকে, যেহেতু অর্থগত আলোচনার কারণে অর্থগত দিক থেকে সাজানো আছে, এই কারণে অনুজ্ঞাসূচকই হবে এখানে। কিন্তু পাশাপাশি নাবাচকও, বাক্যটি নাবাচকও হয়, তাই না? তো এই অনুজ্ঞাসূচক বা নাবাচক এই ধরনের হয়তোবা ডাবল ইয়েতে বিকল্পে নাও থাকতে পারে। যদি অনুজ্ঞাসূচক এবং নাবাচক থেকে যায় তাহলে অনুজ্ঞাসূচকটাই দেওয়ার চেষ্টা করবে, কারণ নাবাচক। বলো। আদেশ, অনুরোধ, উপদেশ। হ্যাঁ, এখানে আদেশ বোঝাচ্ছে না ওখানে যাবি না, তোমাকে বারণ করে দিচ্ছি। হুম, হুম। তো 10 নম্বরে বলেছে কার্যকারণাত্মক বাক্যের উদাহরণ। দেখো, ওরা যাবে, ওরা গেলেও যাবে, যদি ওরা যায় তবে যাবে, কোনোটিই নয়। কোনটা কার্যকারণাত্মক বাক্যের উদাহরণ হবে? ঠিক, এখানে একটা শর্ত দেওয়া রয়েছে, কারণ মানে শর্ত আরোপ করে দিয়েছে, তবেই সে যাবে, যে ওরা যদি যায় তবেই যাওয়া যাবে। বেশ, তাহলে এটা গটা দাও। ঠিক আছে, তোমরা তাহলে 11 নাম্বারটা একটু মেলাবে, মিলিয়ে উত্তরটা পিডিএফ এর এখানে লিখে রাখবে। খুবই সহজ আছে, অল্প রিডিং দিয়ে। বলো। হ্যাঁ, এটাই গ্রুপে শেয়ার করেছি তো পুরোপুরি। কি আছে এটাতে?